হুট করেই নিশির শাড়ির আঁচল টেনে খুলে দিল নিলয়। নিশি বিস্মিত চোখে নিলয়ের দিকে তাকিয়ে রইল। বেস্ট ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে এসেছে নিশি। একটু ফ্রেশ হয়ে অষ্টম থেকে বের হতে এই পরিস্থিতির শিকার হলো সে। নিলয় সে এমন কাজ করতে পারে তা নিশির ধারণার বাইরে ছিল। নিলয় চৌধুরী নিশির বান্ধবী নীরার একমাত্র ভাই। ভদ্র, মার্জিত, অসম্ভব সুন্দর একটা ছেলে, বলতে গেলে রূপে গুণে অনন্য। মেয়ের সাথে মেয়ের বাপের মন জয় করার মতো প্রতিপত্তি। নিশি নিলয়কে সবসময় শ্রদ্ধার চোখেই দেখেছে, কিন্তু আজ নিশি যথেষ্ট শান্ত একটা মেয়ে, কিন্তু নিলয় এমন কাজের পর নিজেকে শান্ত রাখতে পারলো না সে। চোখে রাগের আগুন জেলে নিলয়ের গালে একটা চড় বসিয়ে দিল। নিশি যে এমন কিছু করতে পারে তা নিলয়ের জানা ছিল না। বিখ্যাত ইন্ডাস্ট্রিজ আরিফ চৌধুরীর একমাত্র ছেলে নিলয়। কেউ যেখানে ওর দিকে চোখ তুলে তাকানো সাহস পায় না, নিশি সেখানে আগে থেকেই রেগেছিল নিলয়। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, দেয়ালের সাথে চেপে ধরলো নিশিকে। নিজেকে ছাড়ানোর সর্বাত্মক চেষ্টা করে। এবার চেঁচাতে লাগলো নিশি, সাথে গড়িয়ে পড়ছে চোখের জল। ছাড়ুন, ছাড়ুন আমাকে। এটা কোন ধরনের অভদ্রতা? ও এখন অভদ্রতা? নিজে যখন ছেলেদের সাথে ঢলাঢুলি করো তখন ওইটাকে বুঝি খুবই ভদ্রতা বলে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার নিলয় চৌধুরী। আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আপনি আমাকে যাতা বলবেন। ও রিয়েলি? যাতা? এখন আমি যাতা হয়ে গেলাম? আমি না হয় যাতা, কিন্তু যাদের সাথে ঘষাঘষি করছিলে তারা নিশ্চয়ই যাতা নয়। তো কোথায় কোথায় টাচ করেছে শুনি? খুব ভালো লেগেছে বুঝি? নিলয়ের ভাষা শুনে নিশি হতবাক। এই মানুষটার মধ্যে এমন একটা পার্সোনালিটিও থাকতে পারে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। এবার নিশি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলো না। ডান হাতটা হ্যাচকা টানে ছাড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিলয়ের গালে চড় বসালো। রাগের মাথায় কাজটা করলেও নিলয়ের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। রক্তলাল চোখগুলোতে নিশি যেন তার ধ্বংসই দেখতে পাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই নিশির ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল নিলয়। নিজের রাগগুলোকে নিশির ঠোঁটের উপর ঝাড়তে ব্যস্ত সে। নিদারুণ যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ খিচে পাথরের মতো দাঁড়িয়ে আছে নিশি। নিলয় কেন এমন করছে কিছুই বুঝতে পারছে না নিশি। নিলয় তো এমন ছিল না, তাহলে আজ কেন? নিলয়ের কামড়গুলো এখন ভালোবাসার পরশে পরিণত হয়েছে। নিশির ঠোঁটে পাগলের মতো কিস করে চলেছে সে, আর হাত দিয়ে কোমরে ধীরে ধীরে স্লাইড করছে। নিলয় যেন নিশিতে ডুবে যেতে চাইছে। গভীর রূপ নিচ্ছে তার ভালোবাসার পরশগুলো। নিশির শরীর কেঁপে কেঁপে উঠছে। এবার আর সহ্য করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল নিলয়কে। ধাক্কায় তাল সামলাতে না পেরে দু পা পিছিয়ে গেল সে। ফ্লোরে ধপ করে বসে পড়ে। দুহাতে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো নিশি। নিশির কান্নায় নিলয়ের ঘোর কাটলো। ও যে কতটা জঘন্য কাজ করেছে তা মুহূর্তেই বুঝতে পারলো। নিজেকেই খুন করে ফেলতে ইচ্ছা করছে তার। হাউ কুড হি? আর কিছু না ভেবে ব্যস্ত হয়ে নিশির কাছে ছুটে গেল নিলয়। নিশু সরি, আমি এমন কিছু করতে চাইনি, বিশ্বাস করো। প্লিজ কেঁদো না, মাফ করে দাও প্লিজ। নিলয়কে কাছে আসতে দেখে আরো কুকড়ে গেল নিশি। গুটি গুটি হয়ে বসে পড়লো। নিলয়ের কোনো কথা তার কান পর্যন্ত যাচ্ছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। যে কোনো মেয়ের জন্য এটা একটা বড় ধাক্কা। নিশির কোনো রেসপন্স না পেয়ে হালকা হাতে নিশির হাতটা ধরার সাথে সাথে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে যায় নিশি। নিলয় কি করবে বুঝতে না পেরে নিজেও ছুট লাগায়, কিন্তু ততক্ষণে নিশি ধরা ছোঁয়ার বাইরে। আনমনে হাঁটছে নিশি। মাথায় কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। নিলয়ের বিহেভিয়ারে কিছুতেই মেনে নিতে পারছে না নিশি। তাই তো বেস্ট ফ্রেন্ডের বিয়েটা মাঝপথে ফেলেই ছুটে চলে এসেছে। উদ্দেশ্যহীন ভাবে হাঁটছে নিশি। নিলয়ের জন্য তিল তিল করে গড়া অনুভূতিগুলো আজ ভেঙে চুরমার হয়ে গেল যেন। বুকের ভেতর কোথায় যেন বড্ড কষ্ট হচ্ছে, খুবই কষ্ট। বাসায় ফিরে বাবার সাথে কোনো কথা বলেনি নিশি। এসেই দরজা দিয়ে বসে আছে। হাসি খুশি মেয়েটাকে এমন বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে অবাক হচ্ছেন তরিকুল রহমান, নিশির বাবা। কিন্তু বিষয়টা এই মুহূর্তে দুশ্চিন্তায় রূপ নিয়েছে। মেয়ের এমন ব্যবহার নিতে পারছেন না তিনি। মা মরা মেয়েটাকে একাই সামলেছেন। মায়ের ভালোবাসাটুকু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু আজ মনে হচ্ছে নিশির মায়ের খুব প্রয়োজন। নিজের সবটা দিয়েও হয়তো ভরতে পারেনি মেয়ের ভালোবাসার ঝুলি। কোথাও একটা ফাঁকা রয়ে গেছে। মেয়েটার বিধ্বস্ত চেহারা যেন তাই বলছে। নিলয় কি করবে বুঝতে পারছে না। নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। বাড়ি ভরা মেহমান না থাকলে চৌধুরী মেনশনের সব জিনিস ভেঙে চুড়ে ফেলতো সে। নিজেকে শুধু একটা প্রশ্নই করে যাচ্ছে বারবার, কি করে পারলো সে এমনটা করতে? কি করে? নিশিতাকে কখনো ক্ষমা করবে না, কখনো না। ভাবতেই নিজের অজান্তেই গাল বেয়ে নেমে এলো বৃষ্টির ধারা। নিলয় চৌধুরী আজ কাঁদছে।
বিষয়টা বড্ড বেমানান, কিন্তু কাউকে হারিয়ে ফেলার প্রচণ্ড ভয় যে নিলয়ের মতো কঠিন হৃদয়কেও ছুঁয়ে যাচ্ছে বারবার, আর সাথে বাড়িয়ে যাচ্ছে হাহাকার। চোখ বন্ধ করতেই ভেসে উঠছে ভয়ার্ত একটা মুখের ছবি, অজস্র মায়ায় জড়ানো সে ছবি, যে মায়ায় আটকে পড়েছিল নিলয় 1 বছর আগে। ভার্সিটি নবীনবরণ অনুষ্ঠানে ধুম পড়েছে। ভার্সিটি ক্লাবের সদস্যরাই প্রতি বছর অনুষ্ঠানে আয়োজন করে, এবারও তার ব্যতিক্রম নয়। চারদিকে জমকালোভাবে সাজানো হয়েছে। অবাক বিষয়ে চারদিকে তাকাচ্ছে নিশি। ভার্সিটি লাইফের প্রথম ফাংশন এটা। আসার কোনো ইচ্ছা যদিও ছিল না, কিন্তু নীরার জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। নীরার সাথে দেখা হয় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে, পাশের সিটে বসেছিল। সেখান থেকে বন্ধুত্ব, আর দুজনে একই ভার্সিটিতে চান্স পাওয়ায় তা আরও গভীর হয়েছে। যাই হোক, নিশি আজ হাফ সিল্ক নীল শাড়ি পরেছে, হাতে নীল চুড়ি, কানে ছোট টপ, লম্বা চুলগুলো খোলা, চোখে ভারী করে কাজলের রেখা টেনেছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। যদিও সবটাই নীরা জোড়াজুড়িতে। শাড়ি সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে নিশিকে, মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। অন্যদিকে নীরা একটার পর একটা সেলফি তুলেই যাচ্ছে, তার মধ্যে অস্বস্তির অপর্যন্ত নেই। নিশির ব্যাপক রাগ লাগছে। এদিকে নিশি ঠিকমতো হাঁটতেই পারছে না, আর ওদিকে নীরার পাত্তাই নেই। নেহাত প্রথমবার শাড়ি পরেছে, নয়তো সেও দেখিয়ে দিত। নিশির ভাবনার প্রহর কাটলো কিছু মানুষের ছোটাছুটি আওয়াজে। এ কি, এরা এভাবে দৌড়াচ্ছে কেন? নীরাও একরাশ বিস্ময় আর কৌতূহল নিয়ে পাশে এসে দাঁড়ালো। দোস্ত, এখানে কি ম্যারাথন চলছে? সবাই দৌড়াচ্ছে কেন? আল্লাহর ওয়াস্তে একটু চুপ থাকবি তুই? ওকে ওকে। আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্যাম্পাসে মারামারি শুরু হয়ে গেছে, এক পাশ হয়ে দাঁড়াও, নয়তো রক্ষে নেই। ভয়ে নিশির হাত পা রীতিমতো কাঁপছে, নড়ার শক্তি পর্যন্ত পাচ্ছে না। নীরাও সেই একই অবস্থা। দৌড়ানোর কথাটা তাদের মাথা থেকেই বেরিয়ে গেল যেন। কিছুক্ষণের মধ্যেই একদল ছেলে স্টিক হাতে দৌড়ে এলো। কিছু ছেলেদের ধরে বেদম পেটাচ্ছে তারা। নিশির মনে হচ্ছে এবার সে পড়েই যাবে। দাঁড়িয়ে থাকার ন্যূনতম শক্তি তার নেই। হঠাৎ একটা ছেলে নিশি আর নীরার দিকে এগিয়ে এলো। নীরা তো রীতিমতো কাঁদছে। ছেলেটা কাছাকাছি আসতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল নিশি। মনে মনে আল্লাহকে ডাকছে। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে চোখটা হালকা খুলল নিশি। ওর দিকে এগিয়ে আসা স্টিকটা কেউ একজন চেপে ধরে আছে শক্ত করে। নিশি একটা ঢোক গিলে পাশে তাকালো। সাদা শার্ট, কালো জিন্স পরিহিত একটা ছেলে এক হাত পকেটে রেখে অন্য হাতে স্টিকটা চেপে ধরে আছে, অনেকটা স্টাইল নিয়ে। নিশি তাকাতেই ছেলেটা আর চোখে তাকালো, কিন্তু প্রায় সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই কয়েকটা ছেলে এসে দাঁড়ালো ছেলেটির পাশে, আর চোখের ইশারা পেয়েই সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বেদরম পেটাতে লাগলো। কিন্তু সেদিকে নিশির কোনো খেয়ালই নেই। সে তো অবাক চোখে ছেলেটিকে দেখছে। ছেলেরাও যে এত সুন্দর হতে পারে তা জানা ছিল না। সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সব ইনোসেন্স এই ছেলেটির গায়ে ঢেলে দিয়েছে। গায়ের রংটাও কি ভয়ঙ্কর সুন্দর। ছেলেটির গায়ের রংটা নিশির গায়ের রঙের চেয়েও উজ্জ্বল দেখাচ্ছে। বিষয়টি নিশির কাছে মোটেও ভালো লাগছে না। ছেলেদের এত সৌন্দর্য প্রকৃতিও এমনিতে নারাজ। সৌন্দর্যে শুধুমাত্র মেয়েদের আধিপত্য, সেখানে ছেলেদের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। নিশির ঘোর কাটলো নীরার চিৎকারে। লজ্জা পেয়ে চোখ সরিয়ে নীরার দিকে তাকালো। ভাইয়া? নিশি কিছুই বুঝতে পারছে না। ছেলেটা নীরার ভাইয়া? ওদের বাসায় তো কখনো দেখেনি। ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে চুপচাপ ব্যাপারটা বোঝার চেষ্টা করছে নিশি। ভাইয়া, তোর হাত থেকে তো ব্লিডিং হচ্ছে, নিশ্চয়ই মারামারি করছিলি। দাঁড়া, আমি বাসায় গিয়ে মাকে বলবো যে তুই ভার্সিটিতে গিয়ে গুন্ডামি করেছিস। হ্যাঁ, আসছে। মাকে বলবো? আমি না থাকলে তো মাথাটা এই দুভাগ হয়ে যেত। আবার বড় বড় কথা। আর গাধার মতো এখানে দাঁড়িয়েছিলি কেন, তাও আবার এত গন্ডগোলের মাঝে? ভাইয়া, বোনকে রক্ষা করা তো ভাইয়ার রেসপন্সিবিলিটি, আর তুই তো তোর রেসপন্সিবিলিটি পালন করার সুযোগই পাস না। উল্টো আমি তোকে মার বকা থেকে বাঁচাই, তাই ভাবলাম তোকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। কি বলিস নিশু? আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক হয়েছে পাকামো, এখন আল্লাহর ওয়াস্তে অফ যা। আর এই যে আপনি, ওর না হয় মাথায় ছিট আছে, কিন্তু আপনি কি দেখতে এভাবে দাঁড়িয়েছিলেন? যদি কিছু হয়ে যেত? না না, মানে আসলে। ভাইয়া, তুই আমাকে তার ছিঁড়া বলেছিস? কই বললাম? তুই তো আমার বলার আগেই স্বীকার করে নিয়েছিস। নিশি সেদিন খিলখিল করে হেসে উঠেছিল। হাসির তোরে ভাসিয়ে দিয়েছিল নিলয়ের মনটাকেও। নিশিকে বুঝতে না দিলেও সেদিন নিলয় খুন হয়েছিল সেই নীল পরিটাতে। বর্তমানে
3 ঘন্টা হতে চললো। নিশির ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে নিলয়। উদ্দেশ্য নিশিকে এক নজর দেখা আর কালকের জন্য ক্ষমা চাওয়া। নিলয় জানে নিশি তাকে দেখলে রেগে যাবে, কিন্তু তাতে তার কোনো যায় আসছে না। রাগুক মারুক যা ইচ্ছে করুক, তবুও নিলয় দমে যাওয়ার পাত্র নয়। তার যে নিশিকে চাই। কাল রাতে 1 মিনিটের জন্য চোখের পাতা বুঝে নিশে শুধু সকাল হওয়ার অপেক্ষায় ছটফট করেছে। নিশির ঘৃণা নিয়ে বেঁচে থাকা নিলয়ের পক্ষে সম্ভব নয়, তাই তো সকাল হতেই বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই নিশি ভার্সিটিতে ঢুকেছে। নিলয়ের উপস্থিতি বুঝতে পেরেও একবারও তাকায়নি তার দিকে। নিশির থেকে পাওয়া প্রথম অবহেলা মেনে নিতে পারছে না নিলয়। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে। আরও প্রায় 4 ঘন্টা পর নিশি ক্লাস শেষ করে ভার্সিটির গেটে এসে পৌঁছালো। পার্কিং এ চোখ যেতেই থমকে গেল নিশি। নিলয় এখনো দাঁড়িয়ে আছে, এলোমেলো চুল, পরনে রাতের টি শার্ট আর ট্রাউজার, হাতে জ্বলন্ত সিগারেট, লাল হয়ে থাকা চোখ দুটো অনেক কিছুই সাক্ষী দিচ্ছে, প্রকাশ করছে অনেক আকুতি। কিন্তু নিশি অপারো। নিলয়কে অবস্থায় রেখে অবাক হলেও নিজের রাগ ভুলে নিশে, তাই তো অবলীলায় নিলয়কে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। নিশু, নিলয়ের এই গভীর মায়ামাখার ডাকে থমকে দাঁড়ায় নিশি। এই ডাককে উপেক্ষা করার ক্ষমতা যে নেই তার, কিন্তু না, আজকে আর দাঁড়াবে না সে, কিছুতেই না। নিশি আবার পা বাড়াতেই হাত চেপে ধরলো কেউ। নিশি ঝটকা দিয়ে পেছনে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, ছাড়ুন আমাকে। হাউ ডিয়ার ইউ টু টাচ মি। নিশু প্লিজ শান্ত হও। আমি কি বলেছি আপনি শুনতে পাচ্ছেন না? আই সে লিভ মি। ওকে, এই দেখো ছেড়ে দিয়েছি, প্লিজ এবার তো শান্ত হও। আমার কথাটা একটু শোনো প্লিজ। কি শুনবো? কি শোনাতে চান আপনি? আপনি কি বুঝতে পারছেন না আপনার সাথে কথা বলতে আমার রুচিবোধে বাধে? নিশু, কি নিশু কি বলুন? সত্যিটা শুনতে কষ্ট হচ্ছে বুঝি? বাট আই কান্ট হেল্প, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এটা বলে হাঁটা দিল সামনের দিকে। পেছন থেকে কিছু ভাঙার আওয়াজ পেয়েও ফিরে তাকায়নি নিশি। নিজেকে কোনোভাবেই দুর্বল করতে চায় না সে। নিলয়কে বলা প্রতিটা কথা নিজের বুকেও আঘাত করেছে তীক্ষ্ণভাবে, কিন্তু তবুও নিশি নিলয়কে ক্ষমা করবে না, কিছুতেই না। রক্তমাখা হাত দিয়ে টলমলে চোখে নিশির দিকে তাকিয়ে আছে নিলয়। বুকে ভয়, তার একটা ভুলে নিশিকে হারিয়ে ফেলতে হবে না তো? না, কিছুতেই না। এত সহজে তোমাকে আমি হারাতে দিব না নিশু, তুমি চাইলেও না। তোমাকে যে বড্ড প্রয়োজন, তুমি ঠিকই বলেছো। একসেপ্ট তো করতেই হবে, কিন্তু আমাকে না, তোমাকে। ইউ হ্যাড টু একসেপ্ট মাই অ্যাপোলজি অ্যান্ড লাভ। হ্যাঁ, চুপ। নিশির মুখ চেপে ধরে বলে, চেঁচাচ্ছ কেন? গণধোলাই খাওয়াবা নাকি? আর কথা না বলে করছো কেন? নিশি চোখ দিয়ে ইশারা করায় মুখ থেকে হাত সরিয়ে নিল নিলয়। ও সরি, আর ইউ অল রাইট? আপনি আপনি এত রাতে আমার বেডরুমে আসার সাহস করলেন কিভাবে? সাহসের কি আছে নিশু? আর্মি ট্রেনিং নেওয়া আছে আমার। তোমার বেলকনি দিয়ে রুমে উঠে আসা আমার জন্য রীতিমতো দুধ ভাত। কি? আপনি বেলকনিতে রুমে ঢুকেছেন? তা নয় তো কি? তোমার কি মনে হয় এত রাতে আমি তোমার বাবার থেকে পারমিশন নিতে যাব আর তোমার হিটলার বাপ নাচতে নাচতে রাজি হয়ে যাবেন? এই, একদম বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। আমি এক্ষুনি বাবাকে ডাকছি, তারপর বুঝবেন কত ধানে কত চাল। আগে ড্রেস তো পরে নাও। মানে? নিলয়ের চোখের ইশারা পেয়ে নিশি নিজের দিকে তাকালো। তাকিয়ে চোখ বেরিয়ে আসার উপক্রম। ওর গায়ে যে শুধু টাওয়েল জড়ানো তা নিশির মনেই ছিল না। ওয়াশরুম থেকে ড্রেস নিতে বের হতেই নিলয়ের সাথে ধাক্কা খেয়ে চেঁচিয়ে উঠে নিশি। ভয় আর রাগের চোটে নিশির মাথাতেই ছিল না যে ও উইদাউট ক্লথ দাঁড়িয়ে আছে। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে তার। বেডশিটটা কোনো রকম গায়ে জড়িয়ে চেঁচিয়ে বলে উঠলো, আপনি আসলে একটা লুচু। একটা মেয়ের রুমে এভাবে চলে আসতে লজ্জা করে না? আপনার মধ্যে ম্যানার্সের এম পর্যন্ত নেই। মানুষের প্রাইভেসি বলে যে কিছু থাকতে পারে, এটা আপনার ভাবা উচিত ছিল। আপনি ইচ্ছে করে এভাবে এসেছেন যেন আমাকে এই অবস্থায় দেখতে পারেন। ছি, শেম অন ইউ মিস্টার চৌধুরী। আরে আজিব তো, ইললজিক্যালি কথা কেন বলছো নিশু? আমি কি জানতাম নাকি যে তুমি রুমে টাওয়েল পরে ঘুরে বেড়াও? আর আমার কোনো ইন্টেনশন ছিল না তোমাকে এভাবে দেখার। আপনার কি ইন্টেনশন সেটা আমি সেদিনই বুঝে গেছি, যেদিন আপনি ছি। প্লিজ নিশু, আমি তো সরি বলেছি। আর এত কষ্ট করে এখানে আসার কারণ একটাই, জাস্ট তোমাকে সরি বলা। মাফ করে দাও প্লিজ। হাসালেন আমাকে, সো কল্ড নিলয় চৌধুরী। আমার মতো সাধারণ মেয়েকে সরি বলতে বাড়ি বয়ে এসেছে, তাও আবার এত রাতে। বাট দ্যাট ওয়াজ এ গুড জোক। এসব তো আপনাদের মতো ভিআইপিদের জন্য কমন, রাইট? কে জানে কত মেয়ে। জাস্ট শাট আপ নিশু, শাট আপ। ড্যাম ইট, তুমি আমার সম্পর্কে এমন ভাবলে কিভাবে? হাউ কুড ইউ?
একটা না হয় ভুল করে ফেলেছি, তার জন্য এত শাস্তি? সেই দিন থেকে আজ পর্যন্ত তোমাকে সরি বলেই যাচ্ছি, বাট তোমার কোনো পাত্তাই নাই। আরে এতবার ক্ষমা চাইলে তো আল্লাহও ক্ষমা করে দিবে, তাহলে তুমি কেন পারছো না নিশু? কেন? নিশি নিজেও বুঝতে পারছে না কেন পারছে না সে নিলয়কে ক্ষমা করতে। কেন? একটু থেমে আবার বলতে শুরু করলো নিলয়। বলো নিশু, প্লিজ বলো, কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? প্লিজ বলো, কিছু তো বলো নিশু, প্লিজ। নিশি কি বলবে বুঝতে পারছে না। নিশিকে চুপ থাকতে দেখে নিলয় নিশিকে আস্তে করে ছেড়ে দিয়ে সরে গেল। পাশের দেয়ালে ক্রমাগত ঘুষি দিতে লাগলো। সকালে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়ছে। নিশি এসবের জন্য প্রস্তুত ছিল না। ভয়ে ও শরীর কাঁপছে, নড়ার ন্যূনতম শক্তি তার নেই। গলা থেকে কথা বের হচ্ছে না, তবুও কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, স্টপ নিলয়, জাস্ট স্টপ। নিশির মুখে নিলয় নামটি শুনেই থমকে যায় নিলয়। নিশি প্রথম দিকে নিলয়কে ভাইয়া বলে ডাকতো। নিলয় নিষেধ করার পর থেকে মিস্টার চৌধুরী বলেই ডেকে এসেছে। আজ প্রথম নিশির মুখে নিলয় নামটি শুনে প্রচুর অবাক হয়েছে নিলয়। তার চেয়েও বেশি খুশি হয়েছে। নিশির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে অনবরত, আর নিলয়ের হাত থেকে রক্ত। ইতিমধ্যেই নিশির দরজায় ধাক্কা শুরু হয়ে গেছে। দরজার ওপাশে চিন্তিত বাবা অনবরত দরজায় কড়া নেড়ে যাচ্ছেন। এবার নিশি নড়ে উঠল, তাড়াহুড়ো করে ফার্স্ট এইড বক্স এনে এগিয়ে দিল নিলয়ের দিকে, কিন্তু নিলয় সেদিকে খেয়াল নেই। এক দৃষ্টিতে নিশিকে দেখছে সে। কান্না করলে সব মেয়েদেরই কি এত সুন্দর লাগে, নাকি শুধু ওর নিশিকেই এতটা মায়াবী লাগে? এই মেয়েটা নিলয়কে প্রতিটা সেকেন্ড পাগল করার জন্য অস্থির থাকে যেন। নাক আর গাল লাল হয়ে একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো লাগছে নিশিকে। কি হলো মিস্টার চৌধুরী? নিন, ব্যান্ডেজটা করে নিন, প্রচুর রক্ত ঝরছে। বলো ক্ষমা করেছো? পাকলামো বাদ দিয়ে ব্যান্ডেজটা করে নিন প্লিজ। ওকে, তাহলে ঝরতে দাও। যতক্ষণ তুমি আমায় ক্ষমা না করছো ততক্ষণ এই রক্ত ঝরবে। আই কান্ট হেল্প, এটা বলে বিছানায় বসে পড়লো। কি করছেন কি? দেখুন বাবা ডাকছে। আপনাকে এভাবে এখানে দেখলে হার্ট অ্যাটাক করবে। প্লিজ ব্যান্ডেজটা করে নিন আর যান এখান থেকে প্লিজ। ওকে, তাহলে তুমি বলো আমাকে ক্ষমা করেছো, তাহলেই আমি চলে যাব, নয়তো এক পাও নড়ছি না। এদিকে দরজায় আঘাতের মাত্রা বেড়েই যাচ্ছে। নিশি কি করবে বুঝতে পারছে না। করুণ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো, কিন্তু নিলয় পাত্তা দিল না। তার এক কথা, ক্ষমা না করলে সে যাবে না। অবশেষে নিশিকে নিলয়ের জেদের সামনে হার মানতে হলো। সে ক্ষমা করে দিয়েছে নিলয়কে। নিলয় আর দেরি করেনি, উঠে চলে গেছে। নিশি অনেক বলেছিল হাতে ব্যান্ডেজটা করে নিতে, কিন্তু নিলয় শুনেনি। বাবাকে যা তা বুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়ে বেলকুনিতে দাঁড়িয়ে আছে নিশি। বেলকুনির দেয়ালে রক্তের ছাপ দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নিশি। নিলয়ের জন্য খুব চিন্তা হচ্ছে, ব্যান্ডেজটা করেছে কিনা কে জানে। নিলয় হাই পার্সোনালিটিতেই নিশি পাগল হয়েছে। নিলয়ের প্রতিটা কথা নিশিকে চুম্বকের মতো আকর্ষণ করে। আচ্ছা, নিশি যে নিলয়কে এতটা ফিল করে, নিলয় কি নিশিকে ফিল করে? হয়তো করে, নয়তো এভাবে এত রাতে কেন তার সাথে ছুটে আসবে? আচ্ছা, এমনও তো হতে পারে যে নিলয় গিল্টি ফিল করছিল, তাই ছুটে এসেছে। না, আর ভাবতে পারছে না নিশি। যদিও নিলয় এতদিনে এমন কোনো বিহেভ করেনি যাতে করে নিশি পজিটিভ কিছু ভাবতে পারে, আবার নেগেটিভ কিছুও তো বোঝায়নি। আমার কি উচিত নিলয়ের সাথে এসব নিয়ে কথা বলা? যদি উনি মাইন্ড করলো, কিন্তু কাল আমি ওনাকে বলবোই। এদিকে নিলয় বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। অনেকদিন পর শান্তিতে ঘুমাবে আজ তার নিশু তাকে ক্ষমা করে দিয়েছে। উফ, ভাবতেই আনন্দ লাগছে। অ্যাপ্রো যে অ্যাকসেপ্ট করেছে, এবার লাভটাকেও যে অ্যাকসেপ্ট করতে হবে মিস নিশু, এটা বলে মুচকি হাসি দিল। নিলয়ের মা কিছুক্ষণ আগে চোখের পানি নাকের পানি এক করে হাতে ব্যান্ডেজ করে দিয়ে গেছেন। পুরো সময়টাতে নিলয় শুধু মুচকি হেসে গেছে। মা কাঁদতে কাঁদতে একটা ধমকেও দিয়েছেন। ব্যথা পাওয়ার পরও এমন পাগলের মতো হাসছে কেন? তার উত্তরেও নিলয় মাকে একটা মুচকি হাসি উপহার দিয়েছে। নীরা আজ বাড়ি এসেছে, তাই নিশিকেও আসতে হয়েছে তার মান ভাঙাতে। কিন্তু নীরা কোনো কথা শুনতে নারাজ। বিদায় নিশিকে জড়িয়ে ধরে কান্না করবে, আর সেই ইমোশন ক্যামেরায় ক্যাপচার করা হবে, এমনই প্ল্যান ছিল নীরার। কিন্তু নিশির জন্য তার পুরো প্ল্যান ভেস্তে গেছে। তাই সে নিশির উপর ভীষণ ক্ষেপে আছে। নিশিও হার মানার পাত্রী নয়, চেষ্টা করেই চলেছে। হঠাৎ একটা মেয়ে এসে নীরাকে জড়িয়ে ধরলো। নীরা ঘটনা আকস্মিকভাবে চমকে ওঠে। নিশিও অবাক হলো। মানুষটাকে চিনতে পেরেই নীরা চেঁচিয়ে উঠলো, বৌমনি! কি রে, বিয়ে করে বৌমনিকে ভুলে গেছিস? কি যে বলো না, তুমি তো দেশের বাইরে ছিলে, আমার বিয়েতেও তো এলে না। এই তো চলে এসেছি, আর যাচ্ছি না সত্যি। এনিওয়ে বৌমনি, ইউ আর লুকিং হট। ভাইয়া তো তোমায় দেখেই ফিদা হয়ে যাবে। হয়েছে দুষ্টামি না করে বল, নিলয় কই?
নিশি আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ওদের কথা শুনে আর কিছু বুঝুক আর না বুঝুক, নিশি এটা বুঝে গিয়েছে যে নিলয় এঙ্গেজ, তাই তো নীরা মেয়েটাকে বৌমনি বলে ডাকছে। নিশি মুখ গোমরা করে বসে আছে, নিজের গালেই 2-3টা চড় বসিয়ে দিতে ইচ্ছা করছে তার। সে একটা হাফ বিবাহিত পুরুষের প্রেমে কিভাবে পড়লো? হাউ কুড শি? নিলয়ের চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিতে পারলে নিশির একটু হলেও শান্তি লাগতো। আর নীরারটা কি ফাজিল, হারামি কোথাকার, একবার তো বলতে পারতো যে তার ভাই এঙ্গেজ, তাহলে নিশির কোমল হৃদয়টা এভাবে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যেত না। থ্যাঙ্ক গড নিশি তার ফিলিংস সম্পর্কে কাউকে কিছু বলেনি। বললে নিলয় নিশ্চয়ই খুব মজা নিত। আচ্ছা, আমাকে দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে আমি নীলয়ের প্রতি দুর্বল? বি স্ট্রং নিশু, বি স্ট্রং। বসে বসে এসবে ভাবছিল নিশি, তখন সামনে নিলয় আর নীরার সো কল্ড বৌমনিকে দেখতে পেল। ওদের দেখেই গা জ্বলে যাচ্ছে নিশুর। যদিও ওদের সাথে আরেকটা ছেলেও আছে যে ক্রমাগত দাঁত বের করে হেসেই চলেছে, তবুও নিশির কিছুতেই সহ্য হচ্ছে না। এত লেগে লেগে গল্প করার কি আছে? তার চেয়ে আঠাদের শরীরের সাথে পার্মানেন্ট ভাবে চিপকাই নিলেই তো হয়। হঠাৎ নিশির ফোন বেজে উঠলো। চরম বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো নিশি। তার কাছে এই মুহূর্তে পৃথিবীটাকে বিরক্তির স্তূপ বলে মনে হচ্ছে। যা দেখছে সবই বিরক্তিকর লাগছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলো নিশি। ফোনটা রিসিভ না করলে এই কুৎসিত রিংটোনটা ক্রমাগত বাজতেই থাকবে, যা আরো বিরক্তিকর। আর ফোনের অপর পাশে যদি তার বাবা থাকে তাহলে তো কথাই নেই। পৃথিবী উলটপালট হয়ে গেলেও উনি খুব মনোযোগ দিয়ে কল দিয়ে মানুষকে বিরক্তির চরম সীমায় নিয়ে যাওয়ার মতো মহৎ দায়িত্ব পালন করে যাবেন বলে নিশির ধারণা। হ্যাঁ বাবা, বলো কি বলবা? নিশুমা, এটা কেমন কথা? ফোন ধরে তোমার উচিত ছিল সালাম দেওয়া, তা না করে হ্যাঁ বাবা বলো। এটা তো ঠিক না, রীতিমতো অভদ্রতা। বাবা, তুমি বলবা নাকি আমি রাখবো? রাখছিস কেন? কথাটা শোন। সেটা শোনার জন্য তো ফোনটা কানে নিয়ে বসে আছি বাবা। প্লিজ ভনিতা না করে কাহিনী কি সেটা বলো। তুই বড়ই অধৈর্য। যাই হোক, কথাটা হলো তোর ফাহাদ আঙ্কেল এসেছিলেন। তো কথাটা আগে শোন। আগেই তো লাগাস কেন? আচ্ছা বলো। ফারিনের সাথে তোর বিয়ের ব্যাপারটা। ওকে ডান। তুই সিরিয়াস? অবশ্যই আমি সিরিয়াস। বিয়ে কি ছেলে খেলা নাকি যে সিরিয়াস হব না? তাছাড়া নীরার বিয়ে হয়ে গেছে, তো আমি কেন বসে থাকবো? আমিও বিয়ে করব। তুমি ওনাদের জানিয়ে দাও। এখন রাখছি। এটা বলেই ফোন কেটে দিল। রাগের মাথায় হ্যাঁ বলে দিয়েছে নিশি, নয়তো ওই বলদকে বিয়ে করার কোনো ইচ্ছা তার কোনো কালেই ছিল না। মেয়ের এমন পরিবর্তন দেখে অবাক হলেও ব্যাপক খুশি হয়েছেন তারিকুল রহমান। তৃপ্তির হাসি দিয়ে ফোন হাতে নিলেন তিনি। সুখবরটা বাল্যবন্ধু ফাহাদকে এই মুহূর্তে জানাতে চান তিনি। নিলয়দের এগিয়ে আসতে দেখে কান থেকে ফোন নামাতে গিয়েও নামালো না নিশি। নিলয়কে এই মুহূর্তে ফেস করতে চায় না সে। তাছাড়া নিলয়কে এটাও বোঝাতে হবে যে নিশি ওর প্রতি দুর্বল নয়। কি ভেবে একা একাই কথা বলতে লাগলো ফোনে। হ্যাঁ বাবু, আমি বুঝতে পারছি তো সোনা। তুমি একটু বোঝার চেষ্টা করো। নীরাকে রেখে আমি কিভাবে আসি বলো? আই লক্ষ্মীটি, রাগ করে না সোনা প্লিজ। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। কথাগুলো নীলায়ের কানে পৌঁছালো। রাগে ওর মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। তবু নিজেকে সামলে নিয়ে নিশির সামনে দাঁড়ালো। হে, কার সাথে কথা বলছিলে? বয়ফ্রেন্ড। নীরার সো কল্ড বৌমনির কথায় রাগ লাগলেও লজ্জামাখা কণ্ঠে সম্মতি জানালো নিশি। এবার নিলয়ের পায়ের নিচের মাটি সরে গেল। নিশির বয়ফ্রেন্ড আছে? কবে থেকে? আর নিশি ওকে বলেনি কেন? এই মুহূর্তে নিশির গালে 2টা চড় বসাতে ইচ্ছা করছে নিলয়। তবুও নিজেকে শান্ত রেখে বলল, কারো প্রেম লীলা সম্পর্কে আমরা পরেও কথা বলতে পারি। এখন আপাতত তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। কি? আমি প্রেম লীলা করছিলাম? তো নিজে যা করছিল সেটা কি কৃষ্ণলীলা? হ্যাঁ, তা ঠিক। আগে পরিচিত হয়ে নেওয়াটাই ভালো। হাই, আমি ইরা, নিলয়ের ছোটকালের ফ্রেন্ড। ও হ্যালো, আমি নিশি, নীরার ফ্রেন্ড। হাত ধরতে ইচ্ছা না করলেও ভদ্রতার খাতিরে হাত বাড়ালো নিশি। আর উনি? পাশ থেকে উনি বলল, ও হ্যালো, আমার একমাত্র জামাই, আই মিন হি ইজ মাই হাজবেন্ড। মুচকি হেসে কথাটি বলল। এবার নীরার চোখ বেরিয়ে আসার উপক্রম। বলে কি হাজবেন্ড? এই মেয়ের বিয়ে হয়ে গেছে? তাহলে নীরা যে ওকে বৌমনি ডাকলো? উফ, যেখানে যাই সেখানেই কনফিউশন। তাহলে নীরা আপনাকে বৌমনি কেন ডাকলো? তখন সেই মহিলাটি বলল, এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি আর নীলয় যেহেতু বাচ্চাকালের ফ্রেন্ড, তো তখন আমাদের প্রিয় একটা খেলা ছিল বড় বউ খেলা। আর খেলায় অলওয়েজ আমি নিলয়ের বউ হতাম। নীরা তখন খুবই ছোট ছিল, ওকেও খেলতে নিতাম। ওকে একদিন বলেছিলাম আমি তার বৌমনি হই। বলতে গেলে বৌমনি শব্দটা খেলার মাধ্যমে ওর ছোট্ট মাথায় ঢুকে যায়।
আর সেই থেকে আজ পর্যন্ত আমার বৌমনি বলেই ডাকে। তারপর আরবের সাথে আমার রিলেশন হয়, তারপরে বিয়ে, কিন্তু নীরা এখনো সেই বৌমনিতেই আটকে আছে। তাই আমি নীরাকে আমার বোনই বানিয়ে ফেললাম। বউ নিয়ে রিস্ক নিতে চায় না, আর বউ যদি এত হট হয় তাহলে তো কখনোই না। আরবের কথায় সবাই হাসছে, কিন্তু নিশির ফাটছে। আবারও বেশি বুঝতে গিয়ে গন্ডগোল বাকিয়েছে সে। করুণ চোখে নিলয়ের দিকে তাকালো নিশি। নিলয়ও তাকিয়ে আছে, কিন্তু তার চোখের আগে স্পষ্ট। নিশি টেনশনে হাত পা কাঁপছে। আবারও নিজের গালে 2-3টা চর বসাতে ইচ্ছা করছে নিশির। কি দরকার ছিল এত বেশি বোঝার? এখন কি হবে? বাবার প্রতি নিশির হেভি কনফিডেন্স আছে। উনি নিশ্চয়ই এতক্ষণে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছেন যে নিশি এই বিয়েতে রাজি হয়ে গেছে। এবার তো আমাকে বিদায় করেই ছাড়বে। নো ছাড়াছাড়ি। আল্লাহ আমাকে উঠায় নাও। নিশি ক্রমাগত পায়চারি করছে নিজের উপর। সে আজ প্রচন্ড রকম বিরক্ত। সবসময় তার ফলস ইনফরমেশনের জন্য সব উল্টাপাল্টা হয়ে যায়। হঠাৎ কারো ডাকে নিশি তাকালো। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে আরো বিরক্ত লাগছে নিশির। সাইম, নীরার বরের ফ্রেন্ড। রেস্টুরেন্টে জিজুর সাথে দেখা করতে গিয়ে এই ছেলের সাথে দেখা হয় নিশির। সেদিন থেকে নিশিকে জ্বালিয়ে মারছে। সাইমকে দেখেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো নিশি। বেটা ফাজিল, ফ্রেন্ডের শ্বশুর বাড়ি আসছিস ভালো কথা, আশেপাশে নজর দিস কেন? যত সব আবাল জনগণ। নিশু কেমন আছেন? মহা ভালো আছি, যন্ত্রণায় বাঁচি না। বলে কিনা কেমন আছি? আরে তোর গলা চেপে দিতে পারলে শান্তি পেতাম। আমাকে জিজ্ঞেস করলেন না তো আমি কেমন আছি? আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকেই খারাপ মনে হচ্ছে না। শুধু শুধু জিজ্ঞেস করতে কেন যাব? বাহ, আপনি আমাকে অনেক ভালো বোঝেন। সত্যি আমি অনেক ভালো আছি, আপনাকে দেখার পর থেকে আরো বেশি। তা ভালো কথা। শুধু ভালো কেন, মহা ভালো থাকেন, তাতেও আমার আপত্তি নেই। আপনার যদি আর কিছু বলার থাকে তাহলে প্লিজ বলে ফেলুন, নয়তো প্লিজ আমাকে একা ছেড়ে দিন। কিছু বলবেন? হ্যাঁ বলবো। তো বলুন। আপনি অনেক সুন্দর নিশি। ও, সেটা আমি জানি। আমি বাচ্চাকাল থেকেই সুন্দর, এটা নতুন কিছু না। আমার জানা বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমার জানার বাইরে কিছু থাকলে বলুন, নয়তো ভাগুন। নিশি, আপনি এমন একটা মানুষ যাকে প্রথম দেখেই যে কেউ প্রেমে পড়ে যাবে। আপনার মধ্যে অদ্ভুত এক শক্তি আছে। আপনি শরতের শিউলি ফুলের মতো বড্ড স্নিগ্ধ, কিন্তু সৌরভে সুরভিত। আপনার হাসিতে হাজারবার মরেও যেন তৃপ্তি মিটবে না। আপনার চুল। এই যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত না শোনায়া মেইন পয়েন্টে আসেন। কাহিনী কি? আসলে নিশি, আই থিঙ্ক আই এম লাভ উইথ ইউ। তার মানে আপনি শিওর না? নিশ্চয়তা আর অনিশ্চয়তার মধ্যে ঝোলাঝুলি করছেন। আরে না না, তা হবে কেন? আমি খুব শিওর। আমি তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারি। একবার সুযোগ দাও, ট্রাস্ট মি, ঠকবে না। আমার জীবনটাও তোমার নামে লিখে দিব। নিশি এবার চরম রকম খেপে গেল। প্রথমত সে নিজেই এত টেনশনের মধ্যে আছে, তার মধ্যে এই ব্যাটার নেকা নেকা কথা। খুব ইচ্ছা করছে মাথা ফাটিয়ে দিতে। তাই নাকি? জীবন দিতে পারবেন? নিশি আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ ছাদের রেলিং এর পাশে একটা পাথর দেখতে পেলে পাথরটা তুলে সাইমের দিকে তেড়ে এসে বলল, ওকে, তাহলে দিয়ে দিন। কি? তোর জীবন। আমার ছোটবেলা থেকে খুব শখ কাউকে ইচ্ছে মতো পিটায় মারবো। আপনি যেহেতু নিজেই রাজি, তাহলে আমার উইশটা পূরণ করেই নেই। কি বলেন? হ্যাঁ। সাইম এবার ভয় পেয়ে গেল। বেচারা ভাবেনি এমন কিছু হবে। সে তো বন্ধুর শিখিয়ে দেওয়া বলে আওড়াচ্ছিল। ভয়ে ভয়ে বলে উঠল, আ- আপনি মজা করছেন? দাঁড়া, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি, মজা না রিয়েলিটি। সাইমের চেহারা দেখে প্রচন্ড হাসি পাচ্ছে নিশির। অনেক কষ্টে হাসিটা চেপে রেখে সাইমের দিকে তেড়ে এলো। এদিকে নিলয় নিশিকে খুঁজছে। রাগে ফুঁসছে নিলয়। নিশির একটা ব্যবস্থা তাকে করতেই হবে। ও সাহস কি করে হয় কারোর সাথে রিলেশনে যাওয়ার, আবার বেবি সোনা রেডিকিউলাস। আজকে ওকে বোঝাতে হবে নিলয় কি জিনিস। নিশিকে খুঁজতে খুঁজতে ছাদের দরজায় দাঁড়িয়েই নিলয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। এসব কি দেখছে সে? 2 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে নিশিকে নিজের সাথে জড়িয়ে নিল। কিন্তু নিশি তখনও ছোটাছুটি করেই চলেছে। তার মুখের ভাব এমন যে সে আজ সাইমকে মারবেই অ্যাট এনি কস্ট। এবার নিলয়ও রেগে গেল। নিশিকে নিজের থেকে ছাড়িয়ে 2 বাহু ধরে ঝাঁকি দিয়ে চিৎকার করে উঠল, স্টপ ননসেন্স, হোয়াট আর ইউ ডুইং? আর ইউ লস্ট ইট? আরে ছাড়ুন আমাকে। উনি বলেছেন উনি আমার জন্য জীবন দিতে পারেন, সো এবার উনি আমাকে ওনার জীবন গিফট করবেন, তাই না সাইম বেবি? হোয়াট? ও তোমার জন্য জীবন দিবে কেন? বিকজ ই সেড দ্যাট হি লাভ মি। হোয়াট? এবার নিলয়ের মাথায় রক্ত উঠে গেল। তবু নিজেকে শান্ত রেখে নিশিকে ছেড়ে একপাশে দাঁড় করিয়ে সাইমের দিকে এগিয়ে গেল। সাইম বেচারা তো এমনিই ভয় শেষ। নিলয়ের রাগ মাখানো
চোখ দেখে এবার তো তার যায় যায় অবস্থা। মেয়ে পটানোর শখ তার জন্মের মতো মিটে গেছে। কি ডেঞ্জারাস মাইয়া, মাই গড। সাইমের গলা শুকিয়ে গেছে, বারবার ঢোক গিলেও লাগ হচ্ছে না। নিলয় ধীর পায়ে এগিয়ে এসে সাইমের কাঁধে হাত রেখে নিশি থেকে একটু দূরে সরিয়ে এনে দাঁড় করালো। দেখ ভাই, বুকিং জিনিসে নজর দেওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়। তারপরে যদি নজর বেশি আকুপাকু করে, দাঁতে দাঁত চেপে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, তাহলে ইউ নো হোয়াট, আমি ভার্সিটিতে ফুটবল চ্যাম্পিয়ন ছিলাম। বলের সাথে মানুষকে উড়াতে পারি বেশ ভালোভাবেই। নাও ডিসিশন ইজ ইয়োর্স। আই থিঙ্ক ইউ আর এ সেন্সিটিভ পারসন। সাইম তো রীতিমতো ঘামছিল। এক হাত দিয়ে কপালের ঘাম মুছে মাথা নেড়ে সম্মতি জানালো। গুড, গো নাও। সাইম আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত ছাদ থেকে নেমে গেল। এতক্ষণ উকি ঝুঁকি মেরে কান খাড়া করে ওদের কনভারসেশন শোনার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে নিশি। কিন্তু সাইমকে চলে যেতে দেখেই তেড়ে এলো নিশি। ওনাকে যেতে দিলেন কেন? ওনার আর কিছু বলতে পারলো না নিশি। তার আগেই নিজের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল নিলয়। কই যাও? আগে তো তোমার ক্লাস নেওয়ার পালা। বেবি সোনা জান। মানে এসব কি বলছেন? কিছুই বুঝতে পারছো না? আমাকে কি বোকা মনে হয়? তোমার সাহস কি করে হয় অন্য কারোর সাথে রিলেশনে যাওয়ার? কি সব ফালতু কথা বলছেন? ফালতু কথা না, এখন ফালতু কথা। তখন কি বলেছিলে তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, তো থাকতেই পারে, বয়ফ্রেন্ড থাকুক বা হাজবেন্ড থাকুক, তাতে আপনার কি? আপনার তো এসবে যায় আসার কথা না। আমার যায় আসে কি আসে না তা তোমার জানতে হবে না। কিন্তু আই ওয়ার্ন ইউ, যদি কেউ তোমার দিকে নজর দেয় তাকে যেমন মাটিতে পুঁতে ফেলবো, ঠিক তেমনি তুমি যদি কাউকে চাও তাকেও কেটে রেখে দিব। সো মাইন্ড ইট। আপনার এই গন্ডামি ইউনিভার্সিটিতে দেখাবেন, আমার সামনে না। এটা বলে ঝাড়ি দিয়ে নিজেকে ছাড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। নিলয় এবারও নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঘাড়ের চুলগুলো আলতো হাতে সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। নিলয়ের স্পর্শে নিশি কেঁপে কেঁপে উঠছে, শরীর ঠান্ডা হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, পা যেন ভেঙে আসছে। নিশির এত কাঁপাকাঁপি দেখে নিলয় মুচকি হেসে নিশিকে ছেড়ে দিয়ে নিচে নেমে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, কেবল তো গুন্ডামি শুরু, কত প্রকার ও কি কি সেটা দেখাবো এবার তোমায়। গেট রেডি ফর দ্যাট। নিশি তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। নিশি সন্ধ্যা থেকে প্রিপারেশন নিচ্ছে কিভাবে বাবাকে বিয়ে ভাঙার কথাটা বলবে, কিন্তু প্রতিবারই বাবার সামনে গিয়ে সব গুলিয়ে ফেলেছে। এখন প্রায় রাত 11:30। নিশি তার বাবার রুমের বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকবে কিনা ভাবছে। অবশেষে অসীম সাহস নিয়ে ঢুকেই পড়লো। বাবা। আরে নিশু, আয় মা আয়, কিছু বলবি মা? হ্যাঁ বাবা, বলছিলাম কি বিয়েটা। আমি জানি তুই কি বলবি, বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলার কথাটা তো। তুই একদম চিন্তা করিস না, আমি আর তোর ফাহাদ আঙ্কেল বিয়ের কার্ড ছাপাতে দিয়ে এসেছি, কালকেই দিয়ে দিবে, একদম চাপ নিস না। চটপট গিয়ে ঘুমিয়ে পড়, রাত জাগলে পরে আবার তোরা কি জানি বলিস। ওই তো হ্যাঁ, চোখের নিচে ডাস্ট সার্কেল পড়ে যাবে। যা মা যা। নিশি বাবার রুম থেকে বেরিয়ে এলো। নিশি তার বাবাকে যত ফাস্ট ভেবেছিলেন, তিনি তো তার চেয়েও দ্রুত বেগে ছুটছেন। টেনশনে নিশির এবার কান্না পাচ্ছে। নিলয়কে বললে সে নিশ্চয়ই ফাহিনকে খুন করবে, কিন্তু তার আগে নিশিকে তান্দুরি বানিয়ে ছাড়বে। এসব ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ফোনে ভাইব্রেশনে নিশির ঘুম ভেঙে গেল। হাত বাড়িয়ে ফোন নিতে গিয়েই বুঝতে পারলো নিশি সে তার বিছানায় নেই। কিন্তু নিশির স্পষ্ট মনে আছে সে রাতে বিছানায় ঘুমিয়েছিল। অনেক কষ্টে চোখ খুলে নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করলো, কিন্তু গাড়িতে সে ব্যতীত দ্বিতীয় কাউকে খুঁজে পেল না। নিশি গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারলো সে গাড়ির দরজা লক করা। নিশির প্রাণ পাখি যেন নিশির মাঝে আর নেই। সে ভয়ের চোটে আশেপাশে ছুটোছুটি করছে। সে নিশ্চয়ই কিডন্যাপ হয়ে গেছে। এবার কি হবে? ওকে যদি মেরে ফেলে? নিলয় নিশ্চয়ই ওকে না পেয়ে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিবে। না, এটা তো নিশি কখনো হতে দিবে না। দরকার হলে ভূত হয়ে ঘাড়ে চেপে বসবে, তবুও পিছু ছাড়বে না। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর নিশি বুঝতে পেরে গেছে তার আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছে না। শুধু শুধু চেঁচিয়ে এনার্জি ওয়েস্ট করার কোনো মানেই হয় না। অন্য কিছু ভাবতে হবে, মারাত্মক একটা প্ল্যানিং করতে হবে। কিন্তু কি করবে সেটাই তো মাথায় আসছে না। নিশি বসে বসে এসবই ভাবছিল। হঠাৎ বুঝতে পারলো কেউ একজন গাড়ির দরজা খুলছে। নিশি তো ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সে ডিসিশন নিয়ে নিয়েছে এত সহজে কিডন্যাপারকে ছেড়ে দিবে না, আক্রমণ করতে হবে। এবার সে লেডিস অস্ত্র ইউজ করবে। নিশি চোখ বন্ধ করে সাহস সঞ্চয় করতে লাগলো। পাশে কেউ বসেছে বুঝতে পেরেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণ শক্তি দিয়ে খামচি দিতে লাগলো। হোয়াট দ্য হেল নিশু? পরিচিত কণ্ঠ শুনে চোখ পিটপিট করে মানুষটার মুখের দিকে তাকালো নিশি। হে মা, এ কি? এ তো নিলয়। আপনি?
হ্যাঁ আমি, কেন? অন্য কাউকে আশা করেছিলে? হ্যাঁ, তা তো করেছিলামই। কি বললে? না, বলছিলাম যে সেটাই, কি বলছিলে? আপনি আপনি আমাকে এত রাতে এখানে এনেছেন কেন? আর কিভাবে আনলেন? উইদাউট পারমিশন কাউকে এভাবে তুলে আনার রীতিমতো অন্যায়। আরে তোমার সাথে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছিল, তাছাড়া তুমি একদিন বলেছিলে শীতের রাতে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, তাই ভাবলাম ট্রাই করে দেখা যাক। বাট মহারানী তো ঘুমোচ্ছিলেন, আর ঘুমন্ত অবস্থায় এত কিউট লাগছিল যে ডাকতেই মন চায়নি, তাই কোলে তুলে নিয়ে চলে এলাম। তুমি বড্ড ভারী, তোমাকে নিয়ে বেলকুনি দিয়ে নামতে গিয়ে পা ব্যথা হয়ে গেছে। উফ। হোয়াট? আপনি আজও বেলকনি দিয়ে আমার রুমে ঢুকেছিলেন, আবার আমাকে ওই দিক দিয়ে নামিয়েছেন? আল্লাহ, যদি পড়ে গিয়ে মরে যেতাম। চুপ, মাইট দিব একটা। অলওয়েজ উল্টাপাল্টা কথা। আমি তো ছিলামই, আমি থাকতে তুমি পড়ে যাবা? ইম্পসিবল। গট ইট? হয়েছে, মুখকে আর টিকটিকির মতো না করে আইসক্রিম খাও, কুলে যাচ্ছে। কি কি বললেন আপনি? আমার মুখ টিকটিকির মতো? আমি কখন বললাম? এই তো এখনই বললেন। কই না তো, তুমি ভুল শুনেছো। একদম মিথ্যা বলবেন না। আরে বাবা, তাড়াতাড়ি আইসক্রিম হাতে নাও তো, যেতে হবে। জানো 12টা বাজতে 10 মিনিট বাকি, আর ঠিক 12টায় নাকি এখানে সাদা শাড়ি পরা একটা মেয়েকে দেখা যায়। তো নিশিকে একদম বাচ্চাদের মতো লাগছে। নিলয়ের ইচ্ছা করছে নিশিকে খুব জোরে আদর করে দিতে, কিন্তু নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, ওটা যে সে মেয়ে না, অতৃপ্ত আত্মা। কি? এটা বলে লাফিয়ে নিলয়ের গা ঘেঁষে বসলো। নিলয় এমনি নিজেকে সামলাতে পারছে না, আর এই মেয়ে আরো ওর কাছে আসছে। এটা সত্যিই কি কিছুই বুঝে না? এতটা অবুঝ কেন? নিলয় এখন উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছে না, তাই শক্ত কণ্ঠে বলল, গায়ের সাথে লেগে বসছো কেন? সরে বসো। নিশি খুব অপমানিত বোধ করলো। এভাবে বলার কি আছে? আমি মোটেও শখ করে বসিনি, ভয় লাগছিল তাই বসেছি। আর নিজে যে আমাকে কোলে তুলে এখানে নিয়ে এসেছে, আমি কি কিছু বলেছি? নিশি মুখ ফুলিয়ে সরে বসলো আর বিড় করতে লাগলো। আধা ঘন্টা হলো গাড়ি চলছে, কোথায় যাচ্ছে সেদিকে নিশির খেয়াল নেই। সে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। নিলয় আর চোখে দেখছে আর মিটমিটে হাসছে। আইসক্রিম শেষ করে নিশি গাড়ির সিটে পা তুলে বসে বাইরে তাকিয়েই ছিল। তারপরে দিল এক চিৎকার। আপনি এই এই আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন? আল্লাহ, এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি আমরা? আপনি আমাকে মেরে ফেলবেন না তো? হায় আল্লাহ, এখন কি হবে আমার? লাইক সিরিয়াসলি, তোমার মাথায় কি অলওয়েজ এসব ফাজিল চিন্তা ভাবনা ঘুরে? একদম কথা ঘুরাবেন না। আমাকে মেরে জঙ্গলে ফেলে দেওয়ার প্ল্যান ছিল আপনার, তাই এত আদর করে আইসক্রিম খাওয়ালেন। আমার আগেই বোঝা উচিত ছিল। এবার নিলয় রেগে গেল। গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে কয়েক টুকরো কাপড় দিয়ে নিশির হাত পা আর মুখ বেঁধে দিল। এবার নিশি আরো ভেবাচাকা খেয়ে গেল। ছুটাছুটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আরো 10 মিনিট পর গাড়ি থামলো। আরো 2 মিনিট পর নিলয় বেরিয়ে এসে নিশিকে কোলে তুলে নিল। কিছুক্ষণ হাঁটার পর নামিয়ে দিয়ে হাত পার চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ পর চোখ খোলা পেয়ে চোখ মিটমিট করে তাকালো নিশি, আর তাকিয়ে অবাক হলো। নিশি একটা রুমে দাঁড়িয়ে আছে। রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো। গোলাপের পাপড়ির ঘনত্বে ফ্লোরটা ঢেকে আছে, চারদিকে বেলুনের ছড়াছড়ি। একটু ডিস্টেন্স রেখে বেলি ফুলের মালা ঝুলে পড়ছে ছাদ থেকে, তাতে বিভিন্ন রঙের কার্ড ঝুলে আছে। নিশি এগিয়ে গিয়ে এক এক করে খুলে দেখতে লাগলো। সব কটা কার্ডে বিভিন্ন শেপে লেখা ভালোবাসি, আর একটু সামনে এগোতেই দেয়ালে বড় বড় করে লেখা তুমি আছো তাই আমি তোমাতে হারাই। নিশি মনের অজান্তে হেসে দিল। চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আজ সে ভীষণ খুশি, ভীষণ। এই দিনের অপেক্ষায় তো কেটেছে কত রাত। হঠাৎ নিলয়ের কণ্ঠ পেয়ে পেছনে ফিরে তাকালো নিশি। হাঁটু গেড়ে বসে আছে নিলয়। নিশু, আমি জানি না তুমি কতটা পারফেক্ট, না আমি জানতে চাই। আমি শুধু তোমার ইমপারফেক্ট জিনিসগুলোতেই মুগ্ধ থাকতে চাই সারাটি জীবন। আমি তোমার মায়াবী হাসিটার কারণ হতে চাই, তোমার কান্নার প্রতিটা ফোঁটায় আমার নাম খুঁজে পেতে চাই, তোমার স্নিগ্ধ চাহনিতে আমার জন্য এক ফোঁটা ভালোবাসা দেখতে চাই। দেবে কি আমায় এই এক টুকরো ভালোবাসা? নিশি কান্নামাখা চোখ দুটি মুছে মাথা ঝাঁকিয়ে হাত বাড়িয়ে দিল। নিলয় মুচকি হেসে দিয়ে নিশির হাতে রিংটা পরিয়ে পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল। নিশিকে ফিসফিসিয়ে বলে উঠল,
নিশি, আমার চাওয়াটার কথাটা তো বললাম, তোমারটা তো বললে না। নিশি চোখ মুছে নিলয়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে শুরু করলো, বৃষ্টি ভেজা সন্ধ্যায় কফির কাপে চুমুক দিয়ে তোমার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে উঠতে চাই। মন খারাপের দুপুরবেলায় হঠাৎ তোমার স্পর্শে চমকে উঠতে চাই। ছুটির দিনের বৃষ্টিতে একগুচ্ছ কদম ফুল হাতে ভিজে একাকার তোমায় দেখতে চাই। কি দেবে আমায় এই সুযোগ? নিলয় অবাক দৃষ্টিতে নিশের দিকে তাকিয়ে আছে। মেয়েটার শরীরের প্রতিটা কণায় কণায় যেন মায়া জড়ানো, যে মায়ায় নিলয় হারিয়ে যেতে চায় প্রতিনিয়ত। নিশির বলা কথাগুলো নিলয়ের কানে এখনো কড়া নেড়ে যাচ্ছে। আজ নিলয় ভীষণ খুশি। তার মনে হচ্ছে পৃথিবীর সব সুখ কেউ পরম আদরে ওর ঝুলিতে ঢেলে দিয়েছে। নিলয় এবার নিশিকে ছেড়ে ওর থেকে দুপা পিছিয়ে গিয়ে নিশির দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। নিলয়কে হাসতে দেখে নিশি ভ্রু কুঁচকে তাকালো। কি ব্যাপার, এভাবে তা? এটুকু বলেই নিলয়ের চোখ অনুসরণ করে নিজের দিকে তাকাতে চমকে উঠলো নিশি। একই, নিশির গায়ে তো ওড়না নেই, আর নিলয় তার উন্মুক্ত বুকের দিকে এভাবে তাকিয়ে মিটিমিটে হাসছে। নিশি তাড়াতাড়ি উল্টো ঘুরে গেল। ছি ছি, নিজের প্রতি প্রচণ্ড রাগ লাগছে। এতক্ষণ সে ওড়না ছাড়া নিলয়ের সামনে বসেছিল, ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। আর তার সাথে নিলয়ের এমন দুষ্টু চাহনি। আপনি আসলে একটা লুচু। এভাবে লুচুদের মতো তাকিয়ে আছেন কেন? অসভ্য। আমার ওড়না কই? আমাকে আনছেন তো ওড়না বাসায় ফেলে রেখে আসছেন কেন? নিশির অবস্থা দেখে নিলয় হাসতে হাসতে নিশির দিকে এগিয়ে গেল। নিশি গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। নিলয় গায়ের জ্যাকেটটা খুলে নিশির গায়ে জড়িয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, প্রেমে তো আমি তোমার পড়েছি, ডুবেছি তো তোমার চোখে, হারিয়েছিও তোমাতে। তাহলে ওনার কথা কেমনে মনে থাকবে বলো? আজও এটা কেমন লজিক? প্রেমে পড়লে যে দুনিয়ার সব ভুলে যেতে হবে এমন কোনো রুলস আছে নাকি? হ্যাঁ, এসব গাঁজাখুরি লজিক আমাকে দেখাবেন না। আরে রাখছো কেন জান? আমার কি এত দিকে খেয়াল ছিল নাকি যে তোমার শরীরে ওড়না আছে কি না? ব্লা। নিলয় তার মুখটা নিশির কানের কাছে লাগিয়ে ঠোঁটে দুষ্টু হাসি মিশে ফিসফিস করে বলে উঠলো, আসলে অনেক হট দেখাচ্ছিল তোমায় উইদাউট ওড়না, তাই ভাবলাম শীতের দিন কিছু হটি জিনিস সাথে থাকলে মন্দ হয় না, শীতটাও কম লাগবে, কি বলো? নিলয় কথা বলতেই নিলয়ের ঠোঁট নিশির কান স্পর্শ করতে লাগলো অনবরত। নিশি নিলয়ের এই স্পর্শে কেঁপে কেঁপে উঠছিল। পরক্ষণেই নিলয়ের বলা কথা শুনে এক ঝটকায় নিলয়কে ছাড়িয়ে রাগী চোখে নিলয়ের দিকে তাকালো। ইউ লুচু কোথাকার! নিলয় এবার হু হু করে হেসে উঠল। ওর হাসির শব্দ যেন পুরো রুমে ঝংকার তুলেছে। নিশি আর রেগে থাকতে পারলো না। কি ভয়ঙ্কর হাসি নিলয়ের! এই হাসি নিশিকে মেরে ফেলতে পারে বারবার। নিশি অবাক চোখে নিলয়কে দেখছে। এই অসম্ভব সুন্দর ছেলেটা ওকে ভালোবাসে ভাবতে একটা স্বর্গীয় সুখ শরীরকে শিহরিত করছে প্রতিনিয়ত। নিলয় এখনো হাসছে। হাসির আমেজে ওর শরীর হালকা কেঁপে কেঁপে উঠছে। নিশি মুখ চেপে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিলয়ের দিকে এগিয়ে এলো। নিলয়ের একদম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। নিশিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় কিছুটা অবাক হয়ে হাসি থামিয়ে দিয়ে ভ্রু নাচিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? নিশি নিলয়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পা দুটো হালকা উঁচু করে দুই হাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। নিলয় এবার ভড়কে গেল। নিশি ঠিক কি করতে চাইছে তা তার বোধগম্য হচ্ছে না। নিশু আর কিছু বলার সুযোগ দিল না নিশি। নিলয়ের চুলগুলোতে হাত ডুবিয়ে নিজের কাছে টেনে এনেই ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় নিলয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। নিশি এমন কিছু করতে পারে তা ওর ধারণার বাইরে ছিল। নিশি অনবরত কিস করে যাচ্ছে আর নিলয় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠোঁটে কামড় পড়তেই ওর টনক নড়ল। নিশি ঠোঁটে একটা কামড় বসিয়েই সরে যেতে নিচ্ছিল, তখনই নিলয় নিশিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। এক হাতে কোমর পেঁচিয়ে আর এক হাতে নিশির চুলগুলো আঁকড়ে ধরে ব্যস্ত হয়ে পড়লো নিশির ঠোঁটের স্বাদ নেওয়ার নেশায়। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিল। নিলয় তাও নিশির ছুটাছুটিতে দুজনেই হাঁপাচ্ছে। লজ্জায় লাল হওয়া নিশির মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। নিলয়ের দিকে আর চোখে তাকাতেই নিলয়ের নিশাধরা চোখ দুটোতে চোখ পড়ল নিশির। এই চাহনি নিশির সহ্য হচ্ছে না, তাই এবার ছুটে গিয়ে নিলয়ের বুকেই মুখ গুজল। তার লজ্জার উৎসটাই পারে তাকে লজ্জা থেকে মুক্তি দিতে। নিলয়ও পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল ওকে। করুণ গলায় বলতে লাগলো, নিশু এভাবে পাগল করো না প্লিজ। তোমার নেশা কাটিয়ে ওঠার মতো শক্তি আমার নেই। এত কাছে এসো না, মারা পড়বে আমার ভালোবাসায়।
তোমার প্রতিটা ছোঁয়া পাগল করে দেয় আমায়। নিলয়ের এমন নেশাভরা কণ্ঠে চমকে ওঠে নিশি। মাথা তুলে নিলয়ের মুখের দিকে তাকাতেই চোখ দুটো আটকে যায় নিলয়ের চোখে। এই টলবলে চোখ দুটোতে নিশি শুধু ভালোবাসা দেখতে পাচ্ছে, নিজের জন্য একরাশ ভালোবাসা। মনের অজান্তেই বলে উঠল নিশি। মরে যেতে চাই, খুব করে চাই, ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। নিলয় নিশিকে আরো শক্ত করে চেপে ধরলো, যেন ছেড়ে দিলে হয়তো এখনই হারিয়ে যাবে। আমিও ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। কখনো ছেড়ে যেও না প্লিজ, মরে যাব, শেষ হয়ে যাব। তুমি আছো তাই বেঁচে আছি, সব সময় ভাবে জড়িয়ে রেখো আমায়। নিশিও শক্ত করে জড়িয়ে ধরলো নিলয়কে, যার অর্থ এই কখনো ছাড়বো না, তুমি চাইলেও না। নিলয় ড্রাইভ করছে আর নিশি সিটে পা তুলে বসে নখ কামড়াচ্ছে, মুখে চিন্তার ভাব স্পষ্ট। হে হোয়াট হ্যাপেন? কখন থেকে দেখছি এভাবে বসে নখ খাচ্ছ, ব্যাপার কি? এক্সকিউজ মি, আমি মোটেও নখ খাচ্ছি না, দাঁত দিয়ে নখ কাটছি। ও, আমি আরো ভাবলাম ক্ষুধার চোটে নখকে ললিপপ ভেবে খাওয়া শুরু করে দিয়েছো। নিশু পাখি, আমি কি তোমায় ক্ষুধার্ত রাখতে পারি বলো? গাড়িতে তো খাওয়ার মতো কিছু নেই, তবে আমার কাছে মিষ্টি চকলেট আছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ দিস। নিলয়ের কথায় নিশি ফিরে তাকাতেই নিলয়ের নটি স্মাইল চোখে পড়লো। বুঝতে আর বাকি রইলো না নিলয় অ্যাকচুয়ালি কি মিন করছে। ইউ ছি, আপনি সত্যি একটা লুচু। লুচুর কি দেখলা? আমি তো শুধু বলেছি আর তুমি যে। এটা বলেই কিটকিটিয়ে হেসে উঠলো। নিশিও শুরু করে দিল উড়াধুরা কিল ঘুষি। নিশির এমন কাণ্ডে এবার তো নিলয় হেসেই খুন। রাত 3:20 নিলয় নিশিকে ওর রুমে পৌঁছে দিয়ে বাসায় ফিরছে। নিশিকে রুম পর্যন্ত পৌঁছাতে তাকে ব্যাপক বেগ পেতে হয়েছে। নিশির একটাই কথা, সে মই বেয়ে উঠবে না। পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে নিলয় আর তাকে বিয়ে করবে না। নির্ঘাত কোনো সুন্দরী মেয়ে বিয়ে করে সুইজারল্যান্ড হানিমুনে চলে যাবে। এসব ফালতু কথায় রাগ উঠলেও নিজেকে শান্ত রেখে নিশিকে বোঝানোর চেষ্টা চালিয়ে গেছে সে, কিন্তু নিশির কাছে সব যুক্তিই ব্যর্থ। অবশেষে নিলয়কে কসম করে বলতে হয়েছে, শুধু হাত পা কেন, নিশির শরীরের 206টা হাড় ভেঙে গেলেও নিশিকে সে বিয়ে করবে। নিশির এসব বাচ্চামো স্বভাবগুলো মনে করে নিজের মনে হেসে ওঠে নিলয়। মেয়েটাকে সে খুব ভালোবাসে, সাথে তার বাচ্চামোগুলোকেও। দুপুর 1টা, নিলয় নিশির বাসার সামনে দাঁড়িয়ে আছে। সকাল 10টায় ঘুম থেকে উঠেই নিশিকে কল দিয়েছে সে, কিন্তু এখনো পর্যন্ত নিশির কোনো পাত্তা পায়নি। না ফোন ধরেছে আর না মেসেজের রিপ্লাই দিয়েছে। নিলয় প্রচন্ড রকম রেগে আছে। নিশিকে সামনে পেলে সে রীতিমতো মাথায় তুলে আছাড় দিত, কিন্তু ওখানেই সমস্যা, ওকেই খুঁজে পাচ্ছে না নিলয়। বাড়ির দারোয়ানকে টাকা খাইয়ে জানতে পারলো তা হলো নিশি সেই সকালে বাসা থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। এবার নিলয় টেনশন হচ্ছে। সে ভার্সিটিতেও খোঁজ নিয়েছে, নিশি ভার্সিটিতেও যায়নি। তাহলে গেলটা কই? ঠাস করে থাপ্পড়। তোমার কোনো ধারণা আছে আমি কতটা টেনশনে ছিলাম? সারাটা দিন খাওয়ার কথাটা পর্যন্ত একবারও মনে হয়নি, শুধুমাত্র তোমার টেনশনে। শহরের এমন কোনো জায়গা নেই সেখানে তোমাকে খুঁজিনি, আর তুমি এখানে অন্য আরেক ছেলের হাত ধরে ফুষ্টি নষ্টি করছো। হাউ ডেয়ার ইউ! তো সাহস কি করে হলো অন্য ছেলে হাত ধরার? এটা বলে নিশির 2 গাল শক্ত করে চেপে ধরলো। নিশি ব্যথায় কুকিয়ে উঠলো। কেটে রেখে দিব, তোকে বলিনি আমি যে তুই শুধু আমার? বল বলিনি? এটা বলে নিশিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাশের টেবিলে জোরে লাথি মারলো। নিশি ভয়ে কেঁপে উঠলো। নিলয়ের এই ভয়ঙ্কর রূপ নিশি কখনো দেখেনি। এর আগেও রাগ করেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর কখনো না। নিলয় নিশিকে টেনে আবার দাঁড় করালো। নিশির গলা চেপে ধরে চিৎকার করে বলে উঠলো, এতই যদি অন্য ছেলেকে ভালো লাগে, কাল কেন বলেছিলি ভালোবাসিস? বল কেন বলেছিলি? খুন করে ফেলবো তোকে, আমি খুন করে ফেলবো। আগে তোকে মারবো, তারপর নিজে মরবো, বুঝতে পারছিস তুই? পাশের ছেলেটি বলে উঠলো, আরে আপনি নিশুকে মারছেন কেন? আর এমন মিসবিহেভই বা করছেন কেন? হাউ ডেয়ার ইউ! ছাড়ুন ওকে, নয়তো আমি পুলিশকে জানাতে বাধ্য হব। নিলয়ের রাগ এবার আরো বেড়ে গেল। ওকে পুলিশ দেখাচ্ছে? একে তো নিশির হাত ধরার দুঃসাহস দেখিয়েছে, আবার ওদের মধ্যে কথা বলছে। হাউ ডেয়ার হিম! নিলয় তো ইচ্ছা করছে ওকে এখানেই পুঁতে ফেলতে। নিশি বুঝতে পারছে নিলয় এখন আর নিজের মধ্যে নেই। ভালো মানুষগুলো খারাপ হলে তারা খুবই ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। নিলয়ের অবস্থাও তাই। সবসময় শান্ত থাকা নিলয় শুধু নিশির বিষয়গুলোতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর এই ভয়াবহতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সহজেই যে কারো মৃত্যুকেও ডেকে আনতে পারে, তা নিশি নিলয়ের চোখ দেখেই বুঝতে পারছে। নীরার বিয়ের দিনও নিলয় রেগে গিয়েছিল। তার কারণ নিতান্ত তুচ্ছ না হলেও ওভাবে রেগে যাওয়ার মতো আহামরি কিছু ছিল না। তবু নিলয়ের চোখে ভয়ঙ্কর রাগ ফুটে উঠেছিল। নিশির শাড়ির ফাঁক দিয়ে ভুলবশত বেরিয়ে পড়া কোমর স্পর্শ করার চেষ্টার মতো দুঃসাহস করেছিল কেউ, কিন্তু ছুতে পারেনি। তার আগে ছেলেটির হাত গুড়িয়ে দিয়েছিল নিলয়। আর আজ তো ফাহিনকে হাত ধরতে দেখেছে।
ফাহিনের কি অবস্থা করবে নিলয় ভাবতেই কেঁপে উঠল নিশি। হ্যাঁ, নিশি ফাহিনের সাথে ছিল। ওর আর নিলয়ের ব্যাপারে সব বলতেই ফাহিনকে ডেকেছিল নিশি। তাড়াহুড়োই ফোনটা বাসায় ফেলে এসেছে, যার জন্য নিলয়ের ফোন মেসেজ কোনো কিছু রেসপন্স করতে পারেনি। নিশি ভেবেছিল খুব ইজিলি ফাহিনকে সব কিছু বলে ম্যানেজ করে নিবে ব্যাপারটা, কিন্তু ফাহিন নিশিকে বলার সুযোগই দেয়নি। আর নিশি কিভাবে যে কথাটা শুরু করবে তাই বুঝতে পারছিল না, তাই চুপচাপ সুযোগ খুঁজছিল। সারাদিন ফাহিনের বকবক শুনে নিশি ডিসাইড করেছিল রেস্টুরেন্টে বসে খেতে খেতেই বলে দিবে কথাটা। কিন্তু ওই যে বলে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নিশি কথাটা বলতেই যাবে, তখনই নিশির হাতে নিলয়ের দেওয়া আংটিটা চোখে পড়ে ফাহিনের। আর ওটা দেখার জন্যই হাতটা ধরে ফাহিন। আর তখনই কোথা থেকে যেন নিলয় এসে নিশির গালে চড় বসিয়ে দেয়। নিশি ভেবে পাচ্ছে না কি করবে। নিলয়কে থামাতে হবে, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। নির্ঘাত নিলয় ফাহিনের দিকে রক্ত চোখে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই নিশি নিলয়ের হাত জড়িয়ে ধরে ফাহিনকে উদ্দেশ্য করে বলল, ফাহিন প্লিজ, এটা আমার আর আমার হাজবেন্ডের ব্যক্তিগত ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলো না। নিশির কথায় ফাহিন চরম অবাক হলো। নিলয়ের অবাক হওয়ার মাত্রা ফাহিনকেও ছাড়িয়ে গেল। নিশি এসব কি বলছে? নিলয় নিশির স্বামী। নিলয় নিজের রাগ ভুলে অবাক বিস্ময়ে নিশির দিকে তাকিয়ে রইল। কি উনি তোমার হাজবেন্ড? তুমি আমার সাথে মজা করছো নিশু? মজা করার কি আছে, আই এম সিরিয়াস। মিস্টার চৌধুরী আমার হাজবেন্ড, আমরা লুকিয়ে বিয়ে করেছি। আর এই কথাটা জানাতেই তোমাকে এখানে আসতে বলা। তোমাকে না বললে তোমাকে ঠকানো হতো। আই এম সো সরি ফর দ্যাট। অন্যের বিবাহিত স্ত্রীকে নিশ্চয়ই বিয়ে করতে চাইবে না তুমি। তাহলে আমাকে বিয়ে করতে রাজি হওয়ার কারণ কি? কেন রাজি হয়েছিলে? বাবার কথা ভেবে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারি মিস্টার চৌধুরীকে ছাড়া আমার চলবে না, তাই ওনাকে লুকিয়ে বিয়ে করে নেই। আই এম সরি, আমি জানি আমার কাজটা করা ঠিক হয়নি, কিন্তু আই ওয়াজ হেল্পলেস। নিলয় কিছুই বুঝতে পারছে না, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে এটুকু বুঝতে পারছে সে নিশিকে ভুল বুঝেছে আর উইদাউট রিজন ওর গায়ে হাত তুলেছে। ছি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে এখন। ফাহিন কিছু বলল না, চুপচাপ চলে গেল। নিশি বুঝতে পারছে না ফাহিন ব্যাপারটা কিভাবে নিল, পজিটিভ অর নেগেটিভ। বাবাকে কিছু বলবে না তো? টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিশির, তার উপর গলায় ব্যথা করছে প্রচুর। নিশি নিলয়ের ডাকে সাড়া না দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কেন শুনবে সে নিলয়ের কথা? নিলয় কি একটাবারও নিশির কথা শোনার প্রয়োজন বোধ করেছে? তাহলে নিশি কেন শুনবে? মোটেও শুনবে না সে। নিশির অভিমান হয়েছে, তার থেকেও বেশি কষ্ট পেয়েছে। ভরা রেস্টুরেন্টে নিশি উপভোগের বস্তুতে পরিণত হয়েছে আজ, তাও শুধু নিলয়ের জন্য। নিশির চোখ থেকে টুপটাপ জল গড়িয়ে পড়ছে। নিশু, এই নিশু একটু শোনো প্লিজ। আমি সরি, আমি জানি আমি দোষী, আমাকে মারো বকো, কিন্তু প্লিজ কথা বলা বন্ধ করো না প্লিজ। থাকতে পারবো না আমি, প্লিজ। নিশির কোনো পাত্তা নেই। নিশি শুনেও না শোনার ভান করে সোজা হেঁটে যাচ্ছে, আর নিলয় তার পিছু পিছু। নিলয় অনর্গল সরি বলে যাচ্ছে, কিন্তু নিশি বিরক্ত হয়েও তাকাচ্ছে না, যা নিলয় মেনে নিতে পারছে না। নিশির এভাবে চুপ করে থাকাটা নিলয় নিতে পারছে না। নিলয় এবার সোজা নিশির সামনে গিয়ে দাঁড়ালো। নিশু, অ্যাটলিস্ট আমার দিকে তাকাও। আই এম সরি, আমি ইনসিকিউর ফিল করছিলাম, তাই এমনটা করেছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিশি কিছু বললো না, হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে অন্যদিকে ফিরে তাকালো। নিলয় এবার নিশির সামনে হাঁটু গেড়ে বসে পড়লো, করুণ চোখে নিশির দিকে তাকিয়ে বলতে লাগলো, নিশি প্লিজ কেঁদো না। তুমি আমাকে মারো কাটো যা ইচ্ছা করো, কিন্তু প্লিজ চুপ করে থেকো না। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। নিশি এবার আর দাঁড়ালোই না, নিলয়কে পাশ কাটিয়ে হাঁটতে শুরু করলো। একটা রিক্সাও পাচ্ছে না নিশি, মেজাজটা চরম খারাপ হচ্ছে ওর। সব রিক্সাওয়ালা আজ একসাথে বিয়ে করতে গেছে নাকি আজীব, দরকারের সময় কিচ্ছু পাওয়া যায় না। নিশি কোনোভাবেই নিলয়কে এই মুহূর্তে ফেস করতে চাচ্ছে না। ও জানে যে নিলয়ের ইনোসেন্ট মার্কা চেহারা দেখে নিশি ওর রাগ ধরে রাখতে পারবে না, কিন্তু এই মুহূর্তে নিলয়কে ক্ষমা করার কোনো ইচ্ছে নিশির নেই। নিশি রিক্সার জন্য দাঁড়িয়ে আছে একরাশ বিরক্তি নিয়ে। নিলয় আবারও নিশির পাশে গিয়ে দাঁড়ালো। নিশু, এই নিশু, চলো তোমাকে বাসায় ড্রপ করে দিই। নিশি নিলয়ের কথা শুনে চলে যেতে নিলেই নিলয় একটানে নিশিকে কোলে তুলে নিল। নিশির চোখ বেরিয়ে আসা উপক্রম। রাস্তায় সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মজা নিচ্ছে। নিশির খুব অস্বস্তি লাগছে, কিন্তু নিলয়ের সেদিকে কোনো খেয়াল নেই। নিলয়ের কর্মকাণ্ডে নিশি চরম বিরক্তি তার চোখে মুখে স্পষ্ট। তার ইচ্ছা করছে নিলয়কে ইচ্ছা মতো গালি দিতে, নয়তো কিক দিয়ে একদম মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে। কিন্তু তবুও নিশি কিছু বলছে না, চুপচাপ আছে। নিশি সিদ্ধান্ত নিয়েছে সে নিলয়ের সাথে কথা বলবে না। এটাই তার শাস্তি, অসম্ভব সুন্দর শাস্তি। নিলয় ভেবেছিল নিশিকে হঠাৎ কোলে উঠালে নিশি চেঁচিয়ে উঠবে, ওকে বকা দিবে, কিন্তু তার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে নিশি চুপচাপ বসে রইল।
আর নিলয়ের মুখটা হয়ে গেল কালো। নিশিকে গাড়িতে বসাতেই নিলয়ের চোখ গেল নিশির গলার দিকে। ফর্সা চামড়াটা কেমন লালচে হয়ে গেছে। নিলয়ের এখন নিজের হাতটাই কেটে ফেলতে ইচ্ছা করছে। কি করে পারলো সে নিশিকে আঘাত করতে? নিজেকে অমানুষ বলে মনে হচ্ছে তার। নিলয় নিশির গলায় মলম লাগিয়ে দিচ্ছে। নিশি টু শব্দ পর্যন্ত করছে না। এতে নিলয়ের ভেতরটা যেন আরো দুমড়ে মুচড়ে যাচ্ছে। এটা নিশির স্বাভাবিক আচরণ নয়। নিশি স্বাভাবিক থাকলে কখনোই এত সহজে নিলয়কে গলায় হাত লাগাতে দিত না। গাল ফুলিয়ে বসে থাকতো, নিলয়কে বকাঝকা করতো, ছুটাছুটি করতো। কিন্তু আজ নিশি এমন কিছুই করছে না। নিশি এমন ভাবে বসে আছে যেন আশেপাশে কেউ নেই। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে নিশিকে আর চোখে একবার দেখে নিয়ে গাড়ি চালাতে মন দিল। নিশি বাসার সামনে দাঁড়িয়ে আছে। নিলয় মাত্রই ওকে নামিয়ে দিয়ে গেছে, কিন্তু নিশি ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। কি জানি বাসার ভেতরের অবস্থা কি। ফাহিম নিশ্চয়ই বাবাকে বিয়ের কথা বলেছে, আর বাবা এতক্ষণে রেগে অগ্নিমূর্তি হয়ে আছেন। নিশির গলা শুকিয়ে যাচ্ছে বারবার, হাত পা ঠান্ডা হয়ে আসছে। মনে মনে দোয়া দ্রুত পড়তে পড়তে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল নিশি। তরিকুর রহমান ক্রমাগত পায়চারি করছেন, তার ভ্রু উত্তেজনায় কুঁচকে আছে। নিশিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই থমকে দাঁড়ালেন তিনি। বাবাকে এভাবে তাকাতে দেখেই নিশির হাত পা কাঁপন ধরে গেছে। নিশ্চয়ই বাবা এবার নিশির গালে কষে একটা থাপ্পড় বসিয়ে মুখটাকে 33 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে দিবেন। নিশি ক্রমাগত আল্লাহ আল্লাহ করছে, কিন্তু নিশির বাবা নিশিকে চরম অবাক করে দিয়ে ওকে জড়িয়ে ধরলেন। নিশির মাথা ভৌ ভৌ করছে। কি হচ্ছে এসব? অবাক চোখে পাশে তাকাতেই দেখে ফাহিন বসে আছে, তার মুখে রহস্যময়ী হাসি। নিশি এসবের কিছুই বুঝতে পারছে না। কাহিনী কি? ফাহিম বাবাকে কি এমন বলেছে যার জন্য বাবা আমাকে থাপ্পড়ের পরিবর্তে জড়িয়ে ধরলো? 2 মিনিট পর বাবা নিশিকে ছেড়ে দিয়ে মাথায় হাত রেখে খুশি খুশি গলায় বললেন, আই এম সো হ্যাপি ফর ইউ। নিশির কাছে মনে হচ্ছে শার্লক হোমসের কোনো সিরিজ করছে। চারদিকে শুধু রহস্য আর রহস্য। বাবার কথায় রহস্য, ফাহিনের হাসিতে রহস্য, সব জায়গায় রহস্য। নিশি যে টেনশনে এখনো হ্যাং মারেনি কেন, সেটাও একটা রহস্য। বাবার কথায় নিশির ভাবনা সুতো কাটলো। কি ভাবছিস এত? কিছু না বাবা, বললে না তো এত খুশি কেন আজ? ও তোকে বলিনি ফাইনের পরের সপ্তাহে কানাডা চলে যাবে, তাই এ সপ্তাহে বিয়েটা শেষ করতে চাচ্ছে। তোকে সাথে নিয়ে যাবে বলে কথা। এটা বলেই প্রশান্তির হাসি দিলেন, কিন্তু বাবার কথায় নিশি মোটেও প্রশান্তি পেল না, বরং চমকে উঠলো। কি, ফাহিম বিয়ে করবে? কিন্তু কেন? নিশির মনে হচ্ছে এবার সত্যি সত্যি সেন্স হারাবে। ভেবেছিল একটা প্রবলেম সলভ হয়েছে, কিন্তু এখন দেখছে ব্যাপারটা আরো উল্টে পাল্টে বিশ্রী রূপ ধারণ করেছে। তখন ফাইন বলল, আঙ্কেল আই থিঙ্ক নিশুর রেস্ট দরকার, ও খুব টায়ার্ড, তাই না নিশু? নিশি রাগান্বিত চোখে তাকালো, যেন চোখ দিয়ে ঝলসে ফেলবে ফাহিনকে। হ্যাঁ যা মা যা, কিন্তু তোর গলায় এমন লাল হয়েছে কেন? ওড়নাটা রিকশায় আটকে গিয়েছিল বাবা। কি সাংঘাতিক কথা, বড়সড় অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছিস। তারপর কি হলো মা? বাবা এখন রামায়ণ পাঠ শোনানোর টাইম নেই আমার, আমি ঘুমাবো। আচ্ছা তুই যা, পরে শুনবো। নিশি ফাহিনকে পাশ কাটিয়ে রুমের দিকে যেতে নিলেই তরিকুল রহমানের অলক্ষ্যে নিশির হাত চেপে ধরলো ফাহিন। বাঁকা হাসি দিয়ে বলল, কেমন দিলাম বেবি? আরো হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চোখ টিপ দিয়ে হাতটা ছেড়ে দিল। নিশির চরম রাগ লাগছে নিজের উপর। কি দরকার ছিল নিলয়কে আটকানোর? এই ফাহিনটাকে মেরে ফেলতো, তাতেই বেশ হতো। অ্যাটলিস্ট এত ঝামেলা তো পোহাতে হতো না। নিশি তো ভেবেছিল ফাহিন ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিন্তু এ তো রীতিমতো ইলিশ মাছ খাচ্ছে। নিলয় আজ ড্রিঙ্ক করেছে, এবং খুব বাজেভাবেই করেছে। 1 ঘন্টায় 3 বোতল সাবার করেছে সে। তবুও থামার কোনো নামগন্ধ নেই বললেই চলে। জীবনের প্রথম মদের বোতল হাতে নিয়েছে নিলয়। এর আগে কখনো এসব ফালতু জিনিস ছুঁয়েও দেখেনি। নিলয় একটা শুনশান জায়গায় গাড়ির ডিকির উপর বসে আছে, আর তার ঠিক অপোজিটে মোটামুটি হাঁ করে অবাক দৃষ্টি নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার নাম রিদওয়ান, নিলয়ের বেস্ট ফ্রেন্ড। এর আগে নিলয়কে এইসব ছাইপাশ খেতে দেখেনি, সে ইভেন হাতেও দেখেনি। সেই নিলয় কিনা আজ ড্রিঙ্ক করছে, ভাবতেই তার মুখ অটোমেটিক হা হয়ে যাচ্ছে। নিলয় অন্য একটি বোতল হাতে নিতেই রিদওয়ান আবার কেড়ে নিল। কি করছিস এসব? আর ইউ লেস্ট? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি, ওর জন্য পাগল হয়ে গেছি। নিলয় চৌধুরী সিম্পল একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছে। চিৎকার করে গাড়ি গ্লাসে আঘাত করে। স্টপ ইট নিলয়, জাস্ট স্টপ ইট। মেয়ে মানে কোন মেয়ে? কিসের মেয়ে? কিছুই তো বুঝতে পারছি না। কার কথা বলছিস তুই? নিশু। নিশু? এটা আবার কে? ওহো নিশি, নীরার চেয়ে ওই সুন্দরী বান্ধবীটা? ওরে মাম্মা, প্রেমে পড়েছো নাকি? অনেক আগেই। তাহলে প্রপোজ নিয়ে সমস্যা? আরে আমি আছি তো,
কত মায়ারে প্রপোজ করেছি, হেভি এক্সপিরিয়েন্স আছে দোস্ত। শাট আপ ব্রো, ও অলরেডি জানে আর ও নিজেও আমাকে ভালোবাসে। কি কও মামা, এত আগে গেছো? আচ্ছা তা নয় ঠিক আছে, তাহলে প্রবলেমটা কি? তুই রাজি, মাইয়া না মানে ভাবিও রাজি, এখন শুধু ডাকতে পার কি কাজী। এর মধ্যে তুই ছাগলের মতো ব্যয় করছিস কেন বুঝলাম না। নিলয়কে চুপ করে থাকতে দেখে রিদওয়ান বিরক্তি নিয়ে বলে উঠল, এই তোর লাভ স্টোরির মাঝে মিশা সওদাগর টাইপের কেউ আছে নাকি? না আপাতত নেই। আর শালা প্রবলেমটা কি সেটা তো একলিস্ট বল, নয়তো সলভ করবো কেমনে? নিশি গায়ে হাত তুলেছি। কি তুই লাইক সিরিয়াসলি? যে নিলয় মেয়েদের সাথে কড়া গলায় কথা পর্যন্ত বলে না, সেই নিলয় নাকি কোনো মেয়ের গায়ে হাত তুলেছে, তাও আবার গার্লফ্রেন্ড? এটাতে আমাকে বিশ্বাস করতে বলছিস? যা সত্যি তাই বলছি। কাহিনী খুলে বলতো নিলয়, রেদওয়ানকে সব খুলে বলো। তুই কাজটা ঠিক করিস নাই, এটুকু বিশ্বাস তো রাখা উচিত ছিল। সেটা আমি জানি, এখন বল কি করা যায়? আমার দম বন্ধ হয়ে আসছে দোস্ত, আমি জাস্ট নিতে পারছি না। তুই জানিস ও আমার দিকে একবার তাকায়নি পর্যন্ত, সারাটা দিনে ও আমার সাথে কথাও বলেনি, নট এ সিঙ্গেল ওয়ার্ড। ওকে আমার চাই, যে কোনো মূল্যে ওকে আমার চাই। কিছুক্ষণ ভেবে রিদওয়ান বলে উঠলো, সকাল 10টা, নিশি ক্যাম্পাসে বসে আছে, ওর মনটা বেশ খারাপ। একে তো ফাহিনের ঝামেলা, তার উপর নিলয়। একটা বার রাতে ফোন দিয়ে সরি বলার প্রয়োজন মনে করলো না ও। দোষটা তো ওর ছিল। নিশির রাগ করাটাই কি স্বাভাবিক নয়? হাই নিশু, কই হারাই গেলি? চল ক্লাসে চল। না রে, আজ আর ক্লাস করব না। তুই করলে কর, আমি বাসায় যাব। মাত্র তো ক্লাস করলি, আর এখন তো রাহুল স্যারের ক্লাস। তুই রাহুল স্যারের ক্লাস মিস দিবি? হ্যাঁ দিব, তুই যাবি কিনা বল। আরে রাগিস কেন, ওকে চল, আমিও যাচ্ছি। এই নীরাটা যে কবে ভার্সিটিতে আসবে, জামাই পেয়ে মনে হয় সব ভুলে গেছে। ফালতু কথা বাদ দিয়ে চল তো। নিশি আর আনিকা রিক্সায় বসে আছে। রিক্সা নিজের মতো ছুটছে, আনিকার মুখেও খই ফুটছে, কিন্তু নিশির মুখে কোনো কথা নেই। কেন যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আজ। কিছুই ভালো লাগছে না ওর। মনে হচ্ছে আশেপাশে সবকিছুতে বিরক্তি নামক কোনো পদার্থ ছড়িয়ে দেওয়া হয়েছে, আর সেই তিক্ততাই সবকিছু বিরক্তিকর থেকে বিরক্তিকর হয়ে উঠছে। হঠাৎই একটা গাড়ি এসে থামলো রাস্তার মাঝ বরাবর। নিশিদের রিক্সার ঠিক সামনে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে আছে গাড়িটি। আনিকা আর নিশি উভয়ের মুখেই ভয়ের ছাপ। আর একটু হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। গাড়িটির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নিশি। গাড়ি থেকে নেমে আসলো নিলয়। নিলয়কে দেখেই নিশি আঁতকে উঠলো। নিলয়কে দেখেই বোঝা যাচ্ছে রাতে চোখের পাতা এক করেনি। চোখগুলো লাল, চুলগুলো অগোছালো, এক হাতে ব্যান্ডেজ। এই অবস্থাতেও ব্লু টি শার্টটিতে কি অসম্ভব সুন্দর লাগছে নিলয়কে। অনিকা তো বলেই উঠলো, বাহ, হোয়াট এ পার্সোনালিটি! ইচ্ছা করে বারবার প্রেমে পড়ে যায়। দেখ দেখ, আমার দিকেই আসছে, নিশ্চয়ই আমাকে প্রপোজ করবে। আনিকার কথা শুনে নিশির প্রচুর রাগ লাগছে। ইচ্ছে করছে থাপড়ায় ওর দুটো গাল ফাটিয়ে দিতে। অসভ্য মাইয়া, অন্যের জিনিসে চোখ দিস। কিন্তু নিশি কিছু বলল না, শুধু ভ্রু কুঁচকে তাকালো। হে গাইস, হাই নিলয়। নিশু কাম উইথ মি। নিশি একটুও নড়লো না, ঠায় বসে আছে। সে নিলয়ের সাথে যাবে না, কিছুতেই না। হুম, কি হলো চলো। হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে দিল নিশি। নিলয়কে উদ্দেশ্য করে আনিকাকে বলে উঠলো, আনিকা, ওনাকে বলে দে আমি কারোর সাথে কোথাও যাব না। এই মামা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন তো। নিলয় হালকা হেসে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। তাই রিক্সাটা 1 ইঞ্চি এগোলে এই রিক্সার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর যেতে তো তোমাকে হবেই বেবি। এবার আনিকা চরম অবাক হলো। সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আর নিলয়ের মুখে বেবির একটা শুনে সে তো রীতিমতো হতবাক। নিলয়কে এইসব ওয়ার্ড ইউজ করতে দেখেনি কখনো। ব্যাপারটা বোঝার জন্য আনিকা একবার নিলয় তো আবার নিশির দিকে তাকাচ্ছে ক্রমাগত। এবার নিশি রিক্সা থেকে নেমে হাঁটা ধরলো, কিন্তু বেশি দূর যেতে পারলো না। তার আগেই নিলয় টেনে কোলে তুলে নিল। নিশি আজও চুপচাপ আছে। যাওয়ার আগে আনিকাকে চোখ টিপে বলে গেল, গুড বাই শালিকা। আনিকা রিক্সায় হ্যাং মেরে বসে আছে, ওর চোখ বেরিয়ে আসা উপক্রম। হচ্ছেটা কি এসব? নিলয় নিশিকে খুব সাবধানে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। নিশি চুপচাপ মুখ গোমড়া করে বসে আছে। নিশির এমন চুপচাপ ভাবে নিলয়ের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও শুকনা একটা হাসি দিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো।
প্রায় 1 ঘন্টা পর গাড়ি থামলো। নিশি চারপাশে তাকিয়ে গাড়ি ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছে না। গাড়িগুলো ব্যস্ত গতিতে ছুটে চলছে শুধু। এখানে তো কোনো কাজ থাকতে পারে না। আশেপাশে রেস্টুরেন্টও দেখতে পাচ্ছে না নিশি। তাহলে এখানে গাড়ি থামানোর কারণ কি? নিলয় গাড়ি সাইড করে দাঁড় করিয়ে নিশির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। নিশির কপালে চিন্তার ভাঁজ আর শুকনো মুখটা দেখেই নিলয়ের বুকে চিনচিন একটা ব্যথা শিহরণ খেলে গেল। নিশুর ডান হাতটা আলতো করে ধরে। একটিবার কি মাফ করা যায় না? শুধু একটা বার প্লিজ। কিন্তু নিশির ভাবের কোনো পরিবর্তন হলো না। ওকে দেখে মনে হচ্ছে নিলয়ের কথাগুলো ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। এই নিশু, একটু আমার দিকে তাকাও না প্লিজ। আমার সাথে একটু কথা বলো। দেখো আমি পাগল হয়ে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। নিশু প্লিজ। নিশি তবুও কিছু বলছে না, চুপচাপ সামনের দিকে তাকিয়ে বসে আছে, যেন কোনো কিছু বলার নেই, কিচ্ছুটি না। নিলয় দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো। বলবে না তো কথা? ওকে বেশ, বলো না। আমিও দেখি কতক্ষণ কথা না বলে থাকতে পারো। কথাটা বলে বাঁকা হাসি দিয়ে গাড়ি থেকে নেমে গেল নিলয়। নিচে আগের মতোই বসে আছে। নিলয় কোথায় গেল সেটা জানা বা দেখার চেষ্টা করার মতো ইচ্ছাও তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ কিছু মানুষের চিৎকার চেঁচামেচিতে নিশি ড্রাইভিং সিটের কাছে বসে বাইরে উকি দিল। তারপর যা দেখলো তাতে নিশির আত্মা কেঁপে উঠলো, হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রিয় কিছু হারানোর ভয়ে চোখটা বুজে গেল। হঠাৎ কি ভেবে ঝট করে চোখ খুলে গাড়ি থেকে নামতে নিল, কিন্তু গাড়ির দরজা খুলছে না। কিছুক্ষণ টানাটানি করেও যখন খুললো না, তখন নিশি নিলয় বলে চিৎকার করে উঠলো। নিলয়, নিলয়, কি করছেন আপনি? প্লিজ সরে দাঁড়ান, প্লিজ। ব্যস্ত নগরীর ব্যস্ত রাস্তার মাঝ বরাবর নিলয় দাঁড়িয়ে আছে। তার মধ্যে সরার কোনো লক্ষণ না দেখে নিশি এবার কেঁদেই দিল। নিলয়কে পাশ কাটিয়ে গাড়িগুলো তীব্র বেগে ছুটে যাচ্ছে। চারপাশে মানুষরা আতঙ্কে নিলয়কে বারবার ফিরে আসতে বলছে। প্লিজ নিলয়, প্লিজ চলে আসো, প্লিজ। নিশু, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি যাব না। তারপর যা হওয়ার হোক, আই ডোন্ট কেয়ার। না, না নিলয়, আমি আপনাকে ক্ষমা করেছি। প্লিজ গাড়িতে আসুন, প্লিজ। আমার বড্ড ভয় লাগছে নিলয়, প্লিজ আসুন। না নিশু, তুমি মন থেকে ক্ষমা করোনি। আমি তোমার সাথে যা করেছি তার জন্য এটা আমার প্রাপ্য, আর এটা আমার নিয়তি। এই সময় নিশির চোখে পড়লো একটা বাস, যে কিনা নিলয়ের দিকে ধেয়ে আসছে। নিশির এবার গলা শুকিয়ে আসছে। ওর মনে হচ্ছে চোখ খুলে রাখার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলছে সে। কোন রকম চোখ বুজে চিৎকার দিয়ে উঠলো। নিলয়, প্লিজ কাম। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। প্লিজ, প্লিজ কাম। আমি আপনার প্রতি রেগে নেই নিলয়। চারপাশে নিঃশব্দ নীরবতা। নিশির চোখ খোলা সাহস পাচ্ছে না। চারপাশের মানুষদের মধ্যেও অস্বস্তিকর নীরবতা। নিশির মনে হচ্ছে চোখ খুললেই চোখের সামনে ওর সব শেষ হয়ে যেতে দেখবে। তা দেখার সাহস যে তার মধ্যে নেই, তিল পরিমাণেও নেই। কিছুক্ষণ পর কিছুটা সাহস নিয়ে চোখ দুটো মিটমিট করে খুললো নিশি। সামনের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠলো নিশি। চোখের অশ্রুও বাদ মানছে না। আজ নিলয় গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। নিশির মনে হচ্ছে জীবনের মূল্যবান জিনিসটা হারাতে হারাতে ফিরে পেয়েছে সে। নিলয় দরজা খুলে গাড়িতে বসার সাথে সাথেই নিশি নিলয়ের বুকে ঝাঁপিয়ে পড়লো। কান্নার তেজে আর ভয়ে নিশির শরীর থরথর করে কাঁপছে। নিলয় নিশিকে শক্ত করে জড়িয়ে ধরলো, তবুও নিশির কাঁপুনি কিছুতেই কমছে না। নিশি যে এতটা ভয় পাবে নিলয় তা বুঝতে পারেনি। নিলয় নিশিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। পারলে নিশিকে বুকের মাঝেই ঢুকিয়ে নিত নিলয়। নিশিও নিলয়কে আঁকড়ে ধরে আছে শক্ত করে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। কিন্তু নিশি কিছুতেই হারাতে দিবে না, কোনো কিছুর মূল্যেও না। নিশু, এই নিশু, দেখো আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। নিশির কান্নার বেগ এবার দ্বিগুণ বেড়ে গেল। নিলয় কিছুতেই নিশিকে শান্ত করতে পারছে না। নিশু, স্টপ ক্রাইং। তোমার কান্না আমার মোটেও সহ্য হয় না, তুমি তো জানো। তবুও কেন কাঁদছো? প্লিজ একটু শান্ত হও। আপনি আপনি খুব বাজে। যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? একবারও ভেবে দেখেছেন আমার কথা? আউচ! আরে মারছো কেন? কিছু হয়নি তো বাবা। যদি কিছু হয়ে যেত তখন? মাথার মধ্যে সেন্স নেই আপনার? বেবি, তোমার প্রেমে তো সেন্সলেস হয়ে গেছে গো। সেন্স থাকবে কেমনে? আপনি এখনো মজা করছেন? আর একটু হলে আমি নিজেই সেন্সলেস হয়ে যেতাম। হাউ কুড ইউ? নিশু, আমার কিচ্ছু হতো না। আশেপাশে যত গাড়ি দেখছো সব আমার রিজার্ভ করা। হোয়াট? আর ইউ কিডিং উইথ মি? নো জান, আই এম সিরিয়াস। এটা কিভাবে সম্ভব? এভরিথিং ইজ পসিবল বেবি। আমরা যেখানে আছি ঠিক এই জায়গা থেকে 1 কিলোমিটার দূরে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। আর আশেপাশে যত গাড়ি দেখছো সবগুলো 1 ঘন্টার জন্য রিজার্ভ। আর 1 ঘন্টা পর রাস্তা ফ্রি করে দেওয়া হবে। সিম্পল। এটা সিম্পল?
সিম্পলি তো একটু টাকা খাওয়াতে হয়েছে আর তাতেই সব কাজ হয়েছে। কপালে আসা চুলগুলো আলতো করে নিশির কানে গুজে দিতে লাগলো। এত কিছু করার কি দরকার ছিল? তোমার একটা কথার জন্য এর থেকে বেশি কিছু করতে পারি আমি নিশু। আপনি আপনি জাস্ট বিরক্তিকর। আমি ভয় শেষ হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আমার জীবনটাই কেউ কেড়ে নিচ্ছে। আর আপনি? বেবি, আমি এত বোকা নই গো। আমার নিশু রানীকে বিয়ে না করে তাকে আমার প্রিন্সেসের মা না বানিয়ে আমি মরছি না গো। আবার বাজে কথা। যান, এবার আর কথাই বলবো না। তাহলে এবার দাঁড়াবো, এবার কিন্তু নাটক না। খবরদার, খুন করে ফেলবো। তাই আমি তো 4 পায়ে রাজি। ধ্যাৎ, 4 পায়ে কিভাবে রাজি হয়? আরে 2 পা 2 হাত হামাগুড়ি দিলেই তো হয়ে গেল 4 পা। কি হলো না? আচ্ছা ওসব বাদ দাও, এবার বলো তো কাহিনীটা কি? কিসের কাহিনী? ওই যে রেস্টুরেন্টে ওই বলদটা কে ছিল আর বিয়ে নিয়ে কি বলছিল? রাগ করবেন না তো? না করবো না, তোমার উপর কি রাগ করতে পারি সোনা? মিথ্যা বলবেন না, অলওয়েজ উল্টো কথা। আপনি শুধু আমার উপর রাগ করেন, আর সবার কাছে তো আইসক্রিমের মতো ঠান্ডা। আচ্ছা মহারানী, করবো না রাগ, এবার তো বলো। এবার নিশি ভয় ভয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে বললো। সম্পূর্ণটা শুনে নিলয় রাগি চোখে তাকালো। এই যে, এই তো রেগে যাচ্ছেন। আপনি বলেছিলেন না রাগ করবেন না, আর এখন দেখুন ঠিকই রেগে যাচ্ছেন। নিশির কথা শুনে নিলয় নিজেকে শান্ত করে নিশির দিকে তাকালো। ওই হারামজাদা সাহস কেমনে হয় তোমাকে বিয়ে করতে চাওয়ার? ইডিয়েটটা নিলয় চৌধুরীকে চিনে না, এবার ওকে চেনাবো। নিলয় চৌধুরী কি জিনিস, শরীরে একটা হাড্ডিও বাকি থাকবে না, সব কটা ভেঙে টুকরো টুকরো করব। এই না না, ওকে মারবেন না। কেন? ওর জন্য খুব দরদ? তাহলে ওকেই বিয়ে করে নাও। হুম, আপনাকে ভালো না বাসলে তাই করতাম। কি বললা? অন্য কারো কথা মনে আনলেও খুন করে ফেলবো, মাইন্ড ইট। এই তো অ্যাগ্রেসিভ মুডে চলে গেছেন। আপনার এই বিহেভিয়ারের জন্যই দেখবেন বাবা আমাদের বিয়ে হতে দিবে না। কেন, আমি কি তোমার হিটলার বাপকে মেরেছি নাকি? রেসপেক্ট দিয়ে কথা বলুন। বাবাকে মারতে হবে না, আপনি ফাহিনকে মারবেন, আর আমি শিওর ওকে ভর্তা বানাবেন। তারপরও আমাকে বিয়ে করতে মানা করে দিবে। আর ফাহিনের এই অবস্থার কারণ জেনে বাবা আপনার আর আমার বিয়ে দিতে মানা করে দিবে। সিম্পল। তো তুমি কি করতে বলো? ওই হারামিটাকে আমি এমনিই ছেড়ে দিব? আমার জিনিসে হাত দেওয়ার পরিণাম তো ওকে দেখতে হবে। শাট আপ। হোয়াট ডু ইউ মিন বাই জিনিস? আমাকে জিনিস বলে মনে হয় আপনার? না মানে বলছিলাম যে আমার কলিজায় হাত দেওয়ার পরিণাম। হয়েছে, কথা ঘোরাতে হবে না। কি করবেন জানি না, তবে ফাহিনের গায়ে হাত না দিয়ে বিয়ে ভাঙার ব্যবস্থা করুন। ব্যাস, আমাদের বিয়ে হয়ে গেলে ওকে ফুল ফ্যামিলি মিলে পেটানো যাবে। ওকে জান, গিভ মি জাস্ট 12 আওয়ার্স, ও নিজে বিয়ে ক্যান্সেল করবে। রাত 8টা, নিশি ক্রমাগত পায়চারি করে চলেছে। টেনশনে ওর মাথা ফেটে যাচ্ছে। আর মাত্র আধ ঘন্টা পর ফাহিন আর ওর বাবা আসবে বিয়ের ডেট ফিক্সড করতে। নিলয় কি পারবে ফাহিনকে আটকাতে? উফ, ভালোবাসাটা যে এতটা প্যারাময় এটা নিশি আগে জানলে কখনোই ভালোবাসার মতো ভয়ঙ্কর আগুনে ঝাঁপ দিত না। বেলকুনিতে দাঁড়িয়ে এসবই ভাবছিল নিশি। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে চমকে উঠল সে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে নিল। কারো সাথে কথা বলার মতো সাধারণ ইচ্ছা আপাতত নিশির মধ্যে নেই। হ্যালো। নিশু, তুমি এত প্রেশার নিচ্ছ কেন? দুপুরে এত বুঝালাম, বাট তুমি সেই আগের জায়গায় আটকে আছো। হোয়াট ইজ দিস? বেশি টেনশন করলে তুমি অসুস্থ হয়ে পড়ো। এটা জেনেও তুমি টেনশন করেই যাচ্ছ, তো করেই যাচ্ছ। আমি কই, মানে টেনশন করছিলাম না তো। শাট আপ নিশু, স্টপ লাইং। টেনশন করছো না, অথচ বারান্দায় যে মেয়েটাকে দেখতে পাচ্ছি তার চোখ মুখ চিৎকার করে তার প্রেশারের কথা জানান দিয়ে চলেছে। আই ওয়ার্ন ইউ নিশু, যদি তোমার এসব হলিশ টেনশনের জন্য তোমার শরীর খারাপ করে, আই ওয়ন্ট স্পেয়ার ইউ। আরে, শরীরও আমার খারাপ করবে আর বকবে না আমাকে? নট ফেয়ার। বেবি, তোমার শরীর মন সবই আমার, ওখানে তোমারও অধিকার নেই। ওটা আমার পার্সোনাল স্পেস, পার্সোনাল প্রপার্টি, গট ইট? আসছে। ওই হিসেবে তো আপনি আমার পার্সোনাল প্রপার্টি, কিন্তু আমার কথা কই শোনেন। রাগ উঠলেই তো হাত টাত কেটে বিশ্রী অবস্থা করে ফেলেন। ও নিশু, আমি তো তোমার পার্সোনাল প্রপার্টি হতে চাই, যে প্রপার্টি তুমি ইচ্ছা মতো ইউজ করবে। বাট দেখো, আমি মরুভূমির মতো পড়ে আছি। তোমার তো নিজের প্রপার্টির প্রতি কোনো কেয়ারই নেই, কিন্তু আমার কিন্তু ব্যাপক। শাট আপ। কি সব পাগলের প্রলাপ শুরু করেছেন? ইস নিশু, প্লিজ এভাবে রাগি মুডে চলে যেও না। দেখতে ব্যাপক লাগে, ইচ্ছা করে একদম খেয়ে ফেলি। ছি। এই যে আবার লজ্জা পাচ্ছ। স্ট্রবেরি আইসক্রিম ভেবে খেয়ে ফেললে পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। চুপ করবেন আপনি। এক মিনিট, এক মিনিট। আপনি আমাকে দেখছেন কিভাবে? আপনি আশেপাশে কোথাও আছেন নাকি? তাহলে আমার চোখে পড়ছে না কেন? মন থেকে খুঁজো নিশু পাখি, পেয়ে যাবে। আরে বলুন না প্লিজ, কই আপনি?
উকিঝুঁকি দিয়ে লাভ নেই সোনা, আমি তোমার থেকে অনেক দূরে, আবার খুব কাছে। ভনিতা না করে বলবেন প্লিজ কই আপনি? আমি আমার বেডরুমের বিছানায় বসে আছি, হ্যাপি নাও? মিথ্যুক, তাহলে আমাকে দেখছেন কিভাবে? আমাকে বোকা মনে হয়? নিশু নিলয় চৌধুরী মিথ্যা বলে না। তোমার রুমের বারান্দায় সেই দিন ক্যামেরা লাগিয়ে দিয়ে আসছি। তুমি যে ঘুম পাগলি, কেউ তুলে নিয়ে গেলেও খুঁজে পাবে না, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। বউ তো আমার একটাই, বলো। নিলয়ের মুখে বউ ডাকটা শুনে বুকের ভেতরটা অন্যরকম একটা অনুভূতিতে কেঁপে উঠলো। কখন করলেন এসব? সেটা তোমার না জানলেও চলবে। আপাতত ভ্রুগুলো ঠিক করো। এভাবে ভ্রু কুঁচকে থাকলে তোমাকে একদম আমার বাচ্চাদের পারফেক্ট মা দেখায়। আপনার যত সব বাজে কথা। এবার রাখুন, বাই। এক মিনিট। কি হলো? তোমার বেলকুনির লেফট সাইডে গিয়ে দেখো একটা রশি আছে, তো ওটা উপরে তুলে আনো। কেন? তুলতে বলেছি, তুলো। নিশি এক হাতে ফোন ধরে অন্য হাতে দড়িটা হালকা টানলো, কিন্তু ওটা একটুও নড়লো না। কি ব্যাপার, ওটা উপরে উঠছে না কেন? শক্ত করে টানো, উঠবে। এবার নিশি হাতের ফোনটা পাশে টেবিলে রেখে দড়ি ধরে টানতে লাগলো। প্রায় 5 মিনিট পর দড়ি নিচে বাঁধা একটা বড়সড় ঝুড়ি নিশির হাতে এলো। ভারী ঝুড়িটা কোনো রকমে টেবিলে রেখে হাঁপাতে হাঁপাতে আবার ফোনটা কানে নিয়ে কিছু বলতে যাবে, তার আগে নিলয়ের হাসির শব্দ ভেসে এলো। নিলয় যে গড়াগড়ি দিয়ে হাসছে তা নিশি বেশ বুঝতে পারছে। কি ব্যাপার, আপনি এভাবে পাগলের মতো হাসছেন কেন? লাইক সিরিয়াসলি নিশু, এই সামান্য ঝুড়িটা তুলতেই তুমি হাঁপিয়ে গেছো? একদম হাসবেন না বলে দিলাম। এটা মোটেও সামান্য ছিল না, ব্যাপক ভারী ছিল। নিশু, আই নো ওটা কতটুকু ভারী ছিল। তুমি হালকা ভারী হাঁপিয়ে উঠো তো আমাকে কেমনে সামলাবে? মানে? কিছু না, ওপেন দা বক্স। হুম। নিশি এক হাতে ফোন ধরে অন্য হাতে ঝুড়িটা খুললো। খুলেই অবাক হলো। এসব কি? দেখতে পাচ্ছ না, লেফট সাইডে যে ফ্রুটস গুলো আছে, এগুলা তুমি আজ রাতের মধ্যে ফিনিশ করবা। হোয়াট? ইম্পসিবল। সবই পসিবল বেবি, তোমার শরীর দুর্বল, সো এই ফ্রুটস গুলো তুমি খাবা। আমি চাই না আমার বাচ্চার মা হওয়ার আগেই তুমি ঠুসঠাস সেন্স হারাও। মানুষ আমাকে সন্দেহ করবে তো বেবি। সো জাস্ট ফিনিশ দেম, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর তার পাশে যে 3টা শাড়ি আছে, তার থেকে নীল শাড়িটা তুমি কাল পরে আমার সাথে দেখা করতে আসবে। তার সাথে নীল চুড়ি, হালকা কাজল, একটা ছোট্ট কালো টিপ, আর হ্যাঁ, ওখানে বেলি ফুলের মালাও আছে, চুলে লাগাবে। আমার নীল পরীটাকে আমি আবার দেখতে চাই। এই শুনো, খবরদার ঠোঁটে লিপস্টিক দিবা না। তোমার ওই গোলাপি ঠোঁটই আমাকে পাগল করার জন্য যথেষ্ট। আরো একটা কথা, পারফিউম একদম দিবা না, মনে থাকবে? নিশি এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল। লোকটা পাগল নাকি, এমন সব পাগলামো করে যে নিশি কি রিয়াকশন দিবে তা ভুলে যায়। কি হলো, শুনেছো? হুম। গুড। আর জুয়েলারি পরবা না, যদিও আমি শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি পাঠিয়েছি, বাট আমি তোমাকে এমনি দেখতে চাই, ওকে? হুম। কি শুরু করেছো? কি হয়েছে, শরীর খারাপ করছে? নিশির চোখ থেকে নিজের অজান্তে এই 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। মাকে কখনো পায়নি নিশি, কাছের মানুষ বলতে শুধু বাবাকে পেয়েছে। বাবা নিশিকে প্রচন্ড রকম ভালোবাসে, তা নিশি জানে। আজ প্রথমবারের মতো মনে হচ্ছে বাবা ছাড়াও কেউ একজন নিশিকে প্রচন্ড রকম ভালোবাসে। নিশু, এই নিশু, শরীর খারাপ লাগছে, তুমি কাঁদছো কেন? ওকে, আমি এক্ষুনি আসছি। না না, আপনার আসতে হবে না প্লিজ, আমি ঠিক আছি। স্টপ লাইং, কিছু না হলে কাঁদছো কেন? এত ভালোবাসেন কেন আমাকে? হোয়াট নিশু, এই সময় তুমি এসব পলিশ কোশ্চেন করছো? আমি এক্ষুনি আসছি, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না, তার চেয়ে বরং আমি রেদওয়ানকে সাথে নিয়ে আসি, ও চেক আপ করে নিবে। তোমাকে আর অসুস্থ শরীরে বাসার বাইরে যেতে হবে না। আরে আপনি? কলিং বেলের আওয়াজে নিশির কথা মাঝপথেই থেমে গেল। আচ্ছা রাখছি, হয়তো ফাইন এসেছে। যাও দেখো ফাহিন বাবু কি বলে। ড্রয়িং রুমে বসে আছে ফাহিন, আঙ্কেল আর বাবা, সবার মুখে গাম্ভীর্য। নিশি ড্রয়িং রুমে দরজা দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝে উঠতে পারছে না। হঠাৎই ফাহিন গম্ভীর গলায় বলে উঠলো, আঙ্কেল, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমি অন্য কাউকে ভালোবাসি। ফাহিনের কথা শুনে নিশি প্রচুর অবাক হয়েছে। কাহিনী কি? একদিন এই ভালোবাসার মানুষ কোত্থেকে এলো? আচ্ছা, মিস্টার চৌধুরী কিছু করেনি তো? উনি কিছু করলে তো ফাইনের এতক্ষণে হসপিটালে থাকার কথা, কিন্তু ফাইনকে তো একদম ফিট দেখা যাচ্ছে। স্ট্রেঞ্জ। তবে নিশি ব্যাপক খুশি, কিন্তু ফাহিনের হঠাৎ মত বদলের কারণ কি? নিশি কপাল কুঁচকে এসবে ভাবছিল, তখনই নিশির বাবা হুঙ্কার দিয়ে উঠলেন, এটা কি ছেলে মানুষই হচ্ছে? বিয়েটা কি ছেলে খেলা? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে আর তুমি ভালোবাসা দেখাতে আসছো? সরি আঙ্কেল, বাট আমার কিছু করার নেই, বিয়েটা আমি করতে পারবো না। করতে পারবে না?
বললেই আর হয়ে গেল? তোমাকে আমি ইনভিটেশন দিয়ে বিয়ে করতে আনিনি ফাহিম। তোমার বাবা আর তুমি এরকম জোর করে আমার আর নিশিকে বিয়ে করতে রাজি করিয়েছো, আর এখন বলছো যে অন্য কাউকে ভালোবাসো। এটা ফাজলামো নাকি? তরিকুল, তুই শান্ত হ। আমিও ফাহিমের উপর রেগে আছি, কিন্তু ও কাউকে ভালোবাসে জেনেও বিয়ে দিয়ে 3টা জীবন নষ্ট হবে। তার থেকে বিয়ে না হওয়াটাই ভালো না? চুপ কর ফাহাদ, এটা ভাবিস না তোর ছেলের সাথে বিয়ে না হলে আমার মেয়ে ভেসে যাবে। আমার প্রশ্নটা হলো, যদি ফাহিম অন্য কাউকে ভালোবাসতো তাহলে আমার মেয়ের ফিলিংস নিয়ে খেলার কি প্রয়োজন ছিল? তারিকুল, তুই ব্যাপারটা কোন দিকে যাচ্ছে নিশি বুঝতে পারছে না। বাবার চাপের মুখে যদি ফাহিন মুখ খুলে দেয় তাহলে কি হবে? আমাকে আটকাতে হবে। বাবা, বাবা, প্লিজ শান্ত হও। ফাহিন যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে থাক না, আমরা এর মধ্যে না গেলেই ভালো হয়। কিন্তু মা। বাস বাবা, তোমাকে আমি বলেছিলাম বিয়ে করব না, হলো তো এবার। এবার আপাতত আমার কথা শুনো প্লিজ। আঙ্কেল, ফাহিন, আপনারা প্লিজ এবার আসুন। বাবা অসুস্থ হয়ে পড়ুক তা আমি চাই না, সো প্লিজ। সরি রে মা, তুই তোর মার মতো হয়েছিস, খুব বুদ্ধমতী, ভালো থাকিস, আর পারলেই বাবাকে গর্ধবটাকে ক্ষমা করে দিস। ফাহিন আর ওর বাবা চলে গেল। নিশি যেন এতক্ষণে হাত ছেড়ে বাঁচলো। নিশি ঘোষণা করে দিয়েছে তার সামনে যেন ফাহিন বা এই বিয়ের কথা আর বলা না হয়। নিশির বাবাও নিশির সাথে সহমত। তার ধারণা মেয়েটার মন ভেঙেছে, তাকে আর এই নিয়ে কিছু না বলাই শ্রেয়। নিশি বাবাকে খাইয়ে দেয়, প্রেশারের ঔষধ খাইয়ে নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়েই উড়াধুরা নাচ। হঠাৎ হালকা কাশির শব্দে থমকে দাঁড়ালো নিশি। ভয়ে ভয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে নিলয় পকেটে হাত দিয়ে স্ট্রেট দাঁড়িয়ে আছে, মুখে বাঁকা হাসি। রিদওয়ান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর মুখ চাপে হাসছে। নিশির খুব অস্বস্তি লাগছে। উফ, ওরা কখন এখানে এসেছে কে জানে। একটা ঢোক গিলে ক্ষীণ স্বরে বলে উঠলো, আপনারা কখন এসেছেন? নিশি, উফ, সরি ভাবি, নাচটা কিন্তু জোশ ছিল। নিশির এবার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। ছি, ওনারা দেখে ফেলেছে। আল্লাহ আমাকে তুইলা লও। তো মহানানী এত নাচের কারণ? ভাবি আপনি নাচতেছেন আর নিলয় আমাকে জোর করে টেনে আনলো, আপনি নাকি অসুস্থ। আসলে ফাইন বিয়েটা ভেঙে দিয়েছে, তাই বেশি খুশি হয়ে গিয়েছিলাম আর কি। নিশির কথা শুনে রেদওয়ান হাসতে হাসতে খাবি খাচ্ছে। নিশি ভ্রু কুচকে তাকিয়ে আছে। আর এটা কি হলো? উনি এভাবে হাসছেন কেন? আমি কি হাসির মতো কিছু বলেছি নাকি? কি ব্যাপার, এভাবে হাসছেন কেন? মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনারা কি কিছু করেছিলেন? ভাবি আমি বলছি। শাট আপ রিদ। তুই শ্যাট আপ। ভাবি, আমাদের নিলয় এদিকে সবাইকে লাথি দিয়ে পানি শট করেছে, বাট আজ প্রথম ফুলিশ স্পেলিং ইউজ করেছে। এই তুই চুপ করবি? কি প্ল্যান? প্ল্যানটা ফাইমকে নিয়েছিল, ফুলিশ ছিল বাট কাজে লেগে গেছে। বাট প্ল্যানটা কি, যার জন্য ফাইন বিয়ে করতেই মানা করে দিল? ভাবি, নিলয় ফাইমের বাথরুমের ক্যামেরা লাগিয়েছিল। ফার্স্ট টাইম হয়তো কোনো ছেলে এভাবে ব্ল্যাকমেলের শিকার হয়েছে। কি? ছি! ছি ছি কইরো না। তুমিও তো বলেছো ওকে টাচ করা যাবে না, সো করিনি টাচ। তাই বলে এভাবে? ইয়াক! আর এটাতেই কাজ হয়ে গেল? না, আরেকটু পরিশ্রম করা লেগেছে। ওর কানাডার পাসপোর্টটা আটকে দিয়েছি। পরিশ্রম না তো ছাই। ভাবি ওর কথা বিশ্বাস করবেন না, আমি সব করে দিয়েছি আমার বাবার থ্রো। তো কি হয়েছে? আমিও তো আঙ্কেলের সাথে কথা বলেছি নাকি? এদিকে নিশির চোখ বেরিয়ে আসা উপক্রম। নীলয় এমন পুলিশ আইডিয়া কই পেলো আল্লাহ জানে, তবে কাজে যে লেগেছে তাতেই নিশির আত্মায় শান্তি শান্তি লাগছে। আচ্ছা নিলয়, তাহলে চল। এখন আর দাঁড়িয়ে থেকে কি লাভ? ভাবিকে তো সুস্থই মনে হচ্ছে। তুই যা। আমি যাব মানে? তুই যাবি না? না, বউ রেখে যেতে মন চায় না। বউয়ের সাথে রোমান্স করবো। তুই ফোট। কি বলো জান? নীলার কথা শুনে নিশির চোখ বেরিয়ে আসতে চাইছে, আর ওর তাকানোর ভঙ্গি দেখে রীতিমতো গলা শুকিয়ে যাচ্ছে। রেদওয়ান বাঁকা হাসি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। তারপর বেলকনি টপকে একদম নিচে। নিশি এতক্ষণ রেদওয়ানের যাওয়ার দিকে তাকিয়েছিল। নিলয়ের হালকা কাশির শব্দে সামনে তাকালো। নিলয় শয়তানি হাসি ঝুলিয়ে এগিয়ে আসছে, আর নিশি ঠায় দাঁড়িয়ে আছে। সে খুব ভালো করেই জানে এখন সে যেখানেই পালাক না কেন নিলয় তাকে ধরবেই। সো শুধু শুধু এনার্জি ওয়েস্ট করে নায়িকাদের মতো পিছিয়ে যাওয়ার মানে হয় না। তাছাড়া নিশির পেছনে দেয়ালও নেই, যা আছে তা হলো বিছানা। ওটা আরো বেশি রিস্কি বলেই মনে হচ্ছে নিশির, তাই চুপচাপ দাঁড়িয়ে কাঁপাকাঁপি করছে। ভয়টাকে কন্ট্রোল করতে পারছে না বেচারি। নিলয় নিশির ঠিক সামনে এসে দাঁড়ালো। নিশির দিকে এক পলক তাকিয়ে এই শার্টের বোতাম হাত দিল। নিশির এবার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম।
নিলয় ওর সাথে অ্যাকচুয়ালি কি করতে চাইছে ঠিক বুঝে উঠতে পারছে না নিশি। নিলয় শার্টের বোতাম খুলতে শুরু করে দিয়েছে। নিশি আর পেরে উঠলো না, চোখ দুটো খিচে বন্ধ করে নিল। কথা বলার ন্যূনতম শক্তি তার নেই। হার্টের স্পন্দনগুলো যেন আজ তার বিপক্ষে কথা বলছে। বেশ কিছুক্ষণ পরও নিলয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ পিটপিট করে তাকালো নিশি। কি নিলয় ওর থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। নিলয় হাসিতে নিশি লজ্জা পেয়ে গেল। নিলয় আবার এগিয়ে এসে নিশির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলতে লাগলো, জানে মন, কি ভেবেছিলে বাসরটা এখনই করে নিব? আমার এবার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। নীলার মুখে কি কিছুই আটকায় না নাকি? এত লজ্জা পেও না প্লিজ, খেয়ে ফেলতে ইচ্ছা করে তো, আই কান্ট কন্ট্রোল। ছি। এটা বলেই নিশি ঘুরে বেলকনির দিকে পা বাড়ালো। নিলয়ের সামনে আর দাঁড়িয়ে থাকা এই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয়, কিন্তু সে রক্ষা আর হলো না। হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিশুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল নিলয়। নিলয়ের ভারী নিঃশ্বাসে সে পড়ছে নিশির ঘাড়ে। প্রতিটা নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠছে নিশি। নিশু, চলো না বিয়ে করে ফেলি, পাগল হয়ে যাচ্ছি আমি। নিলয়ের জড়ানো কথায় কেঁপে উঠলো নিশি। নিলয় যেন গভীর নেশায় আসক্ত। হঠাৎই নিশিকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো নিলয়। এতে নিশি বেশ অবাক হলো। ও ভেবেছিল হয়তো নিলয়, নিশু যাও নীল শাড়িটা পরে আসো, আমি আজ নিজে তোমাকে সাজাবো, আজ তোমায় নিয়ে চাঁদ দেখবো, চন্দ্রবিলাসে মেতে উঠবো, চাঁদও আজ জ্বলবে দেখো। এখন এত রাতে শাড়ি পরার কি দরকার? চাঁদ তো এমনিতেও দেখা যায়। আমি যা বলেছি তাই হবে, যাও শাড়ি পরে আসো। আচ্ছা তুমি শাড়ি পরতে পারো? হ্যাঁ পারি। কথাটা শুনে মুখটা কালো হয়ে গেল নিলয়ের। সে ভেবেছিল নিশি বলবে যে শাড়ি পরতে পারে না, আর নিলয় নিজ হাতে শাড়ি পরম যত্নে পরাবে, হালকা পাতলা রোমান্সের সাথে নিশির গায়ে শাড়ি জড়িয়ে দেবে। কিন্তু নিশি তার আশায় জল ঢেলে দিয়ে কত সহজে হ্যাঁ বলে দিল। নিলয়ের এই মুহূর্তে এই ব্যক্তির মাথায় 10 বালতি পানি ঢালতে ইচ্ছা করছে, যে নিশিকে শাড়ি পরানো শিখিয়েছে। শাড়িটা না পরলে হয় না? না পরলে হয়, তোমাকে পরতে হবে না। সত্যি? আমি পরিয়ে দিব। হোয়াট, আর ইউ ম্যাড? আমি শাড়ি পরতে পারি, সো আপনাকে লাগবে না। না, আমি যা বলছি তাই হবে। এটা বলে নিশির দিকে এগিয়ে গেল। নিলয়কে এগিয়ে আসতে দেখেই নিশি শাড়ি হাতে এক দৌড়ে ওয়াশরুমে। উফ, বাঁচা গেল। নদীর পাড়ে গাড়ির ডেকের উপর শুয়ে আছে নিলয়, আর তার বুকে মাথা রেখে যে মেয়েটি চোখে বিস্ময় নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সে নিশি। আজ নিশিকে অপরূপ সুন্দর লাগছে। নিলয় আজ নিজ হাতে সাজিয়েছে তাকে। খোপায় বকুলের মালা, হাতে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল। আজ চাঁদও যেন নিশির সাথে পাল্লা দিয়ে সেজেছে। কি অপরূপ আলো ছড়াচ্ছে চারিদিকে। নিশি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে, আর এক জোড়া চোখ তার থেকেও মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে চাঁদের আলোয়। মেয়েটির মায়াভরা মুখ আরো মায়াবী হয়ে উঠেছে। নিজের বুকটা কেটে তার মাঝে খুব গোপনে যদি মেয়েটাকে লুকিয়ে রাখতে পারতো নিলয়, তাহলে বড্ড শান্তি পেত। কথায় আছে না, ভালোবাসা যত গাঢ় হয় হারানোর ভয়ও ততটাই প্রখর হয়। হঠাৎ করে নিশিকে আরো কাছে টেনে নিল নিলয়। নিশি কিছু বুঝে ওঠার আগে এই ঠোঁট জোড়া অন্য কারো দখলে চলে গেল। আজ নিশি বাধা দেওয়ার চেষ্টা করেনি। এমন একটা পরিবেশে হয়তো প্রিয়জনের ছোটখাটো আবদারগুলো মাথা পেতে মেনে নেওয়া যায়। ভোর 4টার দিকে ঘরে ফিরেছে নিশি। ঘুমোতে ঘুমোতে 5টা, তাই ঘুম ভাঙতেও বেশ বেলা হয়ে গেল। হয়তো নিলয় এখনো ঘুমাচ্ছে, নয়তো ফোনের গুড মর্নিং মহারানী মেসেজটাই নিশির সকালে মিষ্টি হাসির কারণ হতো। হঠাৎ ড্রয়িং রুম থেকে কারো কণ্ঠ ভেসে আসায় উঠে দাঁড়ালো নিশি। বাবা কি কারোর সাথে গল্প করছে? কিন্তু লোকটাকে নিশিকে দরজায় দাঁড়াতে দেখেই তরিকুল রহমান বলে উঠলেন, ওই তো আমার মেয়ে, একদম খাঁটি সোনা। মাশাল্লাহ, খুব লক্ষ্মী। আপনি কোনো চিন্তা করবেন না, একদম নিশ্চিন্তে থাকুন। নিশি ওনাদের কথাবার্তায় বেশ অবাক হলো। এই লোকটাকে কখনো দেখেছে বলে মনে হয় না। আর কিসের চিন্তার কথা বলছে উনি? নিশি বলল, বাবা উনি কে? ওহ, তোকে তো বলাই হয়নি, উনি ইসাক সাহেব। তোর জন্য রাজকুমার খোঁজার দায়িত্ব ওনার। হোয়াট? বাবা প্লিজ, এসব পাগলামো বন্ধ করো। তোমার কথায় ফাহিমকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, আর দেখো আজ এভাবে অপমানিত হতে হলো। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চাচ্ছ? না রে মা, আমি শুধু ফাইনকে দেখতে চাই, আমার মেয়েও কম না। জাস্ট শাট আপ বাবা। আর একটাবার যদি বিয়ে নিয়ে কথা হয় তো আমি বাসা ছেড়ে চলে যাব। তুমি আমার জেদ জানো বাবা, সো প্লিজ। কথাটা বলে রুমে দরজা দিল নিশি। এদিকে তরিকুল রহমানের মুখটা ছোট হয়ে গেল। তিনি ভেবেছিলেন মেয়ের জন্য রাজপুত্র এনে ফাহিনের মতো জোকারকে যোগ্য জবাব দেবে, কিন্তু তার আশায় নিশি এক বালতি না একেবারে এক টাঙ্কি পানি ঢেলে দিল। মেয়ের জেদ সম্পর্কে তিনি সচেতন, তাই ঘটককে শুকনো হাসিটুকু দিয়েই বিদায় দিতে বাধ্য হলেন। নিশি রুমে পায়চারি করছে, মেজাজটা চরম খারাপ হচ্ছে। যত সব ঝামেলা তার মাথায় এসে পড়তে হবে নাকি? নিলয়কে ক্রমাগত কল করছে নিশি, কিন্তু নিলয়ের
পাত্তা পাওয়া যাচ্ছে না বললেই চলে। 3বার রিং হওয়ার পর অপর পাশ থেকে নিলয়ের ঘুম জড়ানো কণ্ঠ ভেসে আসে। হ্যালো জান পাখি। জান ফাঁকি মাই ফুট, কয়বার ফোন দিছি? ফোন ধরতে কি হাত খসে পড়ে যায় নাকি? যত সব। কি হলো সোনা, সাত সকালে এভাবে ঝংকার তুলে কথা বলছো কেন? 7 সকাল? এখন সকাল? দুপুর 1টাই সকাল? ফাইজলামো পাইছেন? আচ্ছা আচ্ছা কুল, এবার বলো তো কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? সুখে আনন্দে আত্মহারা হয়ে চেঁচাচ্ছি। মানে সিম্পল, পরশু আমার বিয়ে। আপনার সপরিবার নিয়ে উপস্থিত থাকলে ধন্য হব। হোয়াট, ইউ আর জোকিং রাইট? আপনার কি মনে হয় আপনার সাথে জোকস মারার জন্য আমি ফোনের টাকা খরচ করছি? আজাইরা। এটা বলে ফোনটা কেটে দিল। এদিকে নিলয় তো পাগল প্রায়। পরশু নিশির বিয়ে আর নিলয় বিছানায় শর্টস পরে ঘুমাচ্ছে। নো ওয়ে। নিলয় এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ডাইনিং এ নিলয়ের মা বাবা নীরার হাজবেন্ড লাঞ্চ করছিল। উস্কো খুস্কো চুল, লাল চোখ, গায়ে টি শার্ট আর 3/4 প্যান্ট আর হাতে গাড়ির চাবি নিয়ে নিলয়কে দৌড়ে যেতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। যে ছেলে বাড়ি থেকে 1 মিনিটের জন্য বের হলেও ফর্মাল গেটআপে বের হয়, সে কিনা এই অবস্থায় পাগল হয়ে গেল নাকি ছেলেটা? নিশি বিছানায় বসে পা দোলাচ্ছে। রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছে আল্লাহই জানে। তবে নিশির এই নিয়ে কোনো আফসোস হচ্ছে না, বরং বেশ ভালো লাগছে। নিলয়কে এত টেনশনের মধ্যে শান্তিতে ঘুমাতে দেওয়া যেতে পারে না। নিশি বিছানা থেকে উঠে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আচ্ছা, নিলয়ের দেওয়া একটা শাড়ি পরলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। লাল রঙের শাড়িটা নিয়ে ওয়াশরুমে যেতে নিয়েও গেল না। ওয়াশরুমে শাড়ি পরতে গিয়ে বেশ প্রবলেম ফেস করতে হয়, তার চেয়ে বরং এখানেই চেঞ্জ করে নেওয়া যেতে পারে। মাত্রই শাড়িটা হাতে নিবে, বাকি সব পরা শেষ। ঠিক তখনই কেউ একজন এক ঝটকায় উল্টো ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠলো, হোয়াট দ্য হেল নিশু, বিয়ে মানে ফাজলা? নিশির দিকে তাকিয়ে নিলয়ের কথা মাঝপথে আটকে গেল। মুখটা অটোমেটিক হাঁ হয়ে গেল। নিলয় নিশিকে ঝটপট ছেড়ে দিয়ে উল্টো ঘুরে গেল। ওর মাথাটা যেন পুরো ফাঁকা হয়ে গেছে। কি দেখলো সে? যে মেয়েকে এমনি দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, তাকে এই অবস্থায়? উফ! নিলয়ের হাত পা কাঁপছে। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটাও সে খুঁজে পাচ্ছে না। বেডে বসে মাথা নিচু করে চুল ধরে টানছে নিলয়। কি মারাত্মক দৃশ্য! দুধ সাদা শরীরে লাল টুকটুকে ব্লাউজ আর পেটিকোটের যে কাউকে এতটা মারাত্মক সুন্দর লাগতে পারে নিলয়ের জানা ছিল না। নিশির ধবধবে সাদা উন্মুক্ত পেট যেন নিলয়কে পাগল করে দিচ্ছে। নিশি ঘটনার আকস্মিকতায় একদম বোকা বনে গেছে। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও নিলয়কে এমন অবস্থায় দেখে ও নড়ে চড়ে উঠলো। নিলয়ের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, দেখে বড্ড অসুস্থ মনে হচ্ছে। নিশি দৌড়ে বিছানার কাছে গিয়ে নিলয়ের গালে হালকা হাত রেখে বলে উঠলো, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? কি হলো? কিছু বলছেন না কেন? প্লিজ বলুন কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আর আপনি এভাবে এখানে কেন? নিশু প্লিজ নিজেকে ঢাকো, আই কান্ট। নিশির এতক্ষণ মনে পড়লো যে ও কি পরে আছে। দ্রুত ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে ফিরে এলো। নিশিকে দেখে নিলয় চমকে উঠলো। মেয়েটা সবসময় ওকে পাগল করার জন্য তৈরি থাকে নাকি? নিলয় চট করে উঠে পড়লো। এখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়, পাগল হয়ে যাচ্ছে সে। নিশি ওর সামনে দাঁড়াতেই নিলয় চোখ সরিয়ে নিল। ব্যাপারটায় নিশি অবাকই হলো। নিলয় তাকে ইগনোর করছে। কি ব্যাপার? ওদিকে তাকিয়ে আছেন কেন? আমি এখানে, এদিকে তাকান। মেরে ফেলতে চাও আমায়? কি সব বাজে বাজে কথা বলছেন আপনি? আর আপনার হাত কাঁপছে কেন? এত ঠান্ডা আপনি ঘামছেনই বা কেন? শরীর খারাপ লাগছে? ভালোবাসি নিশু, খুব ভালোবাসি। নিশি নিলয়ের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। কি বলছে নিলয়? এতক্ষণে নিশি নিলয়কে খেয়াল করলো। অগোছালো চুল, ব্ল্যাক টি শার্ট, তার সাথে অ্যাশ কালারের 3/4 প্যান্ট, সবকিছু মিলিয়ে একটা পাগল পাগল ভাব চোখে মুখে। আর নিলয়ের এই পাগল পাগল লুকটাই যে অন্য একজনকে পাগল করতে যথেষ্ট। ফর্সা শরীরে ব্ল্যাক টি শার্টটা কি সুন্দর মানিয়েছে। সিল্ক চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। নিশি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। নিলয় আগের মতোই অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিশি হঠাৎই নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালো। নিশিকে দেখে নিলয় ঘুরে যেতে নিলেই নিশি নিলয়ের টি শার্টের কলার চেপে ধরলো। নিলয় অবাক চোখে নিশিকে দেখছে। দুজনের হার্টই খুবই ফাস্ট বিট করছে। নিশি ধীরে ধীরে কলার ছেড়ে দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরলো। পা দুটো একটু আগলা করে উঁচু হয়ে দাঁড়াতেই কোমরে হাত দিয়ে নিশিকে আগলে ধরে দাঁড়ালো নিলয়। নিলয় নিশির চোখের ভাষা বুঝে গেছে। তার চোখ দুটোতে নিলয়কে কাছে পাওয়ার আকুতি স্পষ্ট। নিশিকে আরো কাছে টেনে নিয়ে যেই না নিশির ঠোঁট গুলোকে ছুঁয়ে দিবে, ঠিক তখনই দরজায় টোকা পড়লো। নিশির বাবা দরজার ওপাশে দাঁড়িয়ে ননস্টপ ডেকেই চলেছে। নিলয়ের এবার প্রচুর রাগ লাগছে। এই বেটায় একমাত্র
শ্বশুর যে অলওয়েজ মেয়ে আর তার জামাইয়ের মধ্যে চলে আসে। নিলয় ইচ্ছা করছে তার হবু শ্বশুর নামক এই পদার্থকে ম্যানহলের পানিতে চোবাতে। নিশি করুণ চোখে একবার নিলয়ের দিকে তো আর একবার দরজার দিকে তাকাচ্ছে। নিলয় আর কিছু না বলে নিশিকে ছেড়ে দিয়ে বেলকনি দিয়ে নিচে নেমে গেল। আর নিশিও পা বাড়ালো দরজার দিকে। বাবা, আমি বিয়ে করব। নিলয়ের মুখে কথাটা শুনেই স্তব্ধ হয়ে গেলেন আরিফ চৌধুরী। তাকে দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে করল্লার রস খাইয়ে দিয়েছেন, যা এখন কিছুতেই হজম হচ্ছে না। নিলয়ের মাও বেশ অবাক হলেন। যে ছেলেকে 2 বছর যাবৎ বিয়ের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে, সে আজ নিজে এসে বিয়ে করতে চাইছে। ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক। নিলয়ের মায়ের চিন্তায় বাধা হয়ে দাঁড়ালো নীরার চিৎকার। হোয়াট? ভাইয়া, তুই বিয়ে করবি? হোয়াট নিরু, বিয়ে করবি মানেটা কি? ভাইয়ার বিয়ের বয়স হয়েছে তো বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তুমি চেঁচাচ্ছ কেন? বসো তো। বিয়ে করবে মানে কি? বিয়ে করব মানে বিয়ে করব, সিম্পল। এখানে এত মানে আসছে কেন বাবা? হঠাৎ বিয়ে করতে ইচ্ছা করলো কেন তোর? উফ মা, এত প্রশ্ন করছো কেন? তোমরা যখন বিয়ের কথা বলতে আমি কোনো প্রশ্ন করেছি, তাহলে এখন কেন? প্রশ্নের যথেষ্ট কারণ আছে। 3/4 প্যান্ট আর টি শার্ট, এলোমেলো চুল, এভাবে পাগল পাগল ভাব নিয়ে হঠাৎ আমি বিয়ে করব বাবা বললে অবশ্যই প্রশ্ন আসে। আমি বিয়ে করব বলার জন্য কি আমাকে ফর্মাল গেটআপে আসতে হবে নাকি? ওকে, তাহলে আমি চেঞ্জ করে আসি। আচ্ছা বাপ বেটা চুপ কর। বিয়ে করবি খুব ভালো কথা, আমি পাত্রে দেখছি। এবার খুশি? না, খুশি না। কেন, আবার কি হলো? আমি নিশিকে বিয়ে করব এবং এই সপ্তাহে করব। কিভাবে আমি জানি না, কিন্তু বিয়েটা আমি করবই। নীলার কথাটা শুনে আরেক দফায় অবাক হলো সবাই। নীরা আবারও চিৎকার দিয়ে উঠলো। নিশি মানে? কোন নিশি? আমার বেস্টু? হ্যাঁ, তোর বেস্টি। নীরার খুশি দেখে কে? সে তো রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। নীলার বাবা মা কি বলবে ঠিক বুঝতে পারছে না, তবে তারাও যে বেশ খুশি তা তাদের চোখ মুখে স্পষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো কাল সকালে নিশির বাবার সাথে কথা বলবেন আরিফ চৌধুরী। নিলয় কোনো রকম রিস্ক নিতে চায় না। তাছাড়া আরিফ চৌধুরীও নিশিকে বেশ পছন্দই করে। রাত 1:25। নিশি বিছানার এপাশ ওপাশ করছে, তার কিছুতেই ঘুম আসছে না। তার প্রধান কারণ হলো নিলয়। নিশির কেন জানি নিলয়কে খুব দেখতে ইচ্ছে করছে। শুধু দেখতে নয়, শুয়ে দেখতে ইচ্ছা করছে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে উঠে বসলো নিশি। ফোনটা হাতে নিয়েই নিলয়কে কল করলো। নিশি ভেবেছিল নিলয় হয়তো ঘুমে বেভোর, ফোনটা রিসিভ হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে নিলয় ফোন রিসিভ করলো। হ্যালো নিশু। ঘুমননি? ঘুমটা কেড়ে নিয়ে আবার জিজ্ঞেস করছো ঘুমিয়েছি কি না? আমি আপনার ঘুম কেড়ে নিতে যাব কেন? আপনি ঘুমান না? আমি মানা করেছি নাকি? কি করে ঘুমায়? আমার নিশু পাখিটার ঘুম যে উধাও হয়ে গেছে। তো নিশু পাখি এত রাতে চোখে ঘুম নেই কেন? আমাকে মিস করছিলে বুঝি? আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। তাই? খুব করে ইচ্ছে করছে আপনাকে ছুঁয়ে দিতে। ইস নিশু পাখি, এভাবে বলো না প্লিজ, কন্ট্রোল হয় না বেবি। ফাজলামো করবেন না তো, আই এম সিরিয়াস। আচ্ছা তাহলে ছাদে চলে আসো। কাদের ছাদে? আমার হবু শ্বশুর বাড়ির ছাদে। মানে হোয়াট? তার মানে আপনি আমাদের ছাদে? ইয়েস বেবি, কাম। নিচি হালকা পায়ে এগিয়ে যাচ্ছে ছাদের দিকে। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা একটু বেশি ছটফট করছে। একেই হয়তো বলে লুকোচুরি প্রেম। ছাদে পা রাখতেই কেউ হাতটা টেনে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। প্রথম দফায় চমকে গেলেও নিলয়কে দেখে হাত ছেড়ে বাঁচলো। উফ, আপনি আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন। এত ভয় আপনার? নিলয় কাছে আসতে নিশির কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আর যেন একটু বেশি লজ্জা পাচ্ছে সে। এই কাঁপছো কেন? কিছুই তো করিনি এখনো। এত কাঁপাকাঁপি? তাহলে তো বাসুর রাতে ভূমিকম্প শুরু করে দেবে। নিলয় এসব লাগম ছাড়া কথাবার্তা যেন দিন দিন বেড়েই চলেছে। দেখুন, ছাড়ুন প্লিজ। আরে তুমিই তো বললা যে আমাকে ছুঁয়ে দেখতে চাও, নয়তো ইউ নো না আমি অতি ভদ্র ছেলে। আমি অলওয়েজ মেয়েদের থেকে 2 হাত দূরে। এটা বলে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লো নিলয়। এতক্ষণে নিশি যেন বুক ভরে শ্বাস নিল। আপনি আর ভদ্র কখনো নয়। সবার সামনে ভদ্র সাজে ড্রামা করেন আপনি, তা আমি বেশ বুঝতে পেরেছি। আমার সামনে আসলে তো লুচ্চামো শুরু করে দেন। কি তুমি এটা বলতে পারলা? তোমাকে প্রপোজ করার পর কে ফার্স্ট কিস করেছিল? তাছাড়া সবার সামনে ভদ্র হয়ে থাকলেও সুন্দরী মেয়েদের সামনে ভদ্র হয়ে থাকা যায় বলো? আপনি এমন ছি, তার মানে সব মেয়েদের সাথে আপনি এমন করেন? না, শুধু সুন্দরী মেয়েদের সাথে। আর আমার কাছে সুন্দরী মেয়ে হলো আমার মা আর তুমি। এর মধ্যে একজনকে আমি শ্রদ্ধার চোখে দেখি, অন্যজনকে ভালোবাসার। প্লিজ ছাড়ুন, আর দূরে গিয়ে দাঁড়ান প্লিজ। হোয়াট আর ইউ স্টেমারিং? দূরে গিয়ে দাঁড়ান, আমি নিঃশ্বাস নিতে পারছি না। নিলয় মুচকি হাসি দিয়ে নিশিকে ছেড়ে দিয়ে একটু পেছনে দাঁড়ালো। ঠোঁট
ঠোঁটে এক টুকরো নটি স্মাইল ঝুলিয়ে এক দৃষ্টিতে নিশিকে অবজার্ভ করেছে সে। নিলয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি লজ্জায় কুঁকড়ে গেল। বারবার শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। নিশির হাবভাব থেকে নিলয়ের এবার প্রচুর হাসি পাচ্ছে। তবু নিজেকে সামলে নিয়ে নিশিকে আরেকটু লজ্জায় ফেলতেই বলে উঠলো, নিশি, ইউ আর লুকিং সো হট। নিশির তো এবার যায় যায় অবস্থা, লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে তার। নিলয়ের এই দৃষ্টি সহ্য করার ক্ষমতা আর নেই নিশির, তাই শেষমেশ নিলয়ের বুকে আশ্রয় নিল সে। এদিকে নিলয় শরীর কাঁপিয়ে হাসছে। হঠাৎ পেছন থেকে আলো এসে পড়ায় পেছনে ফিরে তাকালো। এই গাইস, রোমান্স কেমন চলে? উফ, নিশি আবারও লজ্জায় পড়ে গেল। পাশে বিল্ডিং এর ছাদে নিলয়ের বন্ধুরা দাঁড়িয়ে আছে। নিশি এখন বুঝতে পারছে নিলয়ের ছাদে আসার রহস্য। ওই শালা, তোরা এখানে কি করিস? রোমান্সের 12টা বাজিয়ে বলছিস কেমন চলে? আরে বন্ধু, কিছু বাকি রাখো, বিয়ের পর কি করবি তাহলে? নিশি এবার ছুটে পালালো। এরা যে সবাই খাপ ছাড়া স্বভাবের তা তার বোঝা হয়ে গেছে। সকাল 6টা বাজে, তুমুল গতিতে কলিং বেল বেজে চলেছে। নিশির বাবা ব্যাপারটায় চরম বিরক্ত। শীতের সকালে ওম ভেঙে দরজা খুলতে যাওয়ার মতো বোকামি তিনি কিছুতেই করতে চাচ্ছেন না, কিন্তু দরজার ওপাশে ইডিয়েটটাকে কান মলে দেওয়ার তীব্র ইচ্ছেটা কেউ দমন করতে পারছেন না। অবশেষে তীব্র ইচ্ছের বশবর্তী হয়ে তাকে বিছানা ছাড়তে হলো। চোখ মুখ শক্ত করে দরজা খুলে দিলেন। উদ্দেশ্য দরজার ওপাশে মানুষটিকে এক দফা ঝেড়ে দেওয়া, কিন্তু দরজা খুলেই বোকা বনে গেল। প্রায় 20-30 জন মানুষ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর সবার মুখেই সুখী সুখী ভাব, আর হাতে গিফট আর মিষ্টির বাক্স। সবচেয়ে অবাক হলেন আরিফ সাহেবকে দেখে। আরে এ তো নীরার বাবা, কিন্তু এখানে কেন? কোনো আন্দোলনে যোগ দিয়েছেন নাকি? পরিবেশ সময় নতুন কোনো আন্দোলন হতেও পারে। কাল রাতে টিভি চালিয়ে দেখেননি তিনি, হয়তো কাল রাতেই এর ভূমিকা অংশ শেষ হয়েছে। ওনার ভাবনায় ছেদ ঘটিয়ে আরিফ সাহেব বলে উঠলেন, ভেতরে ঢুকতে দিবেন না মিস্টার? আরিফ সাহেবের কথায় উনি দরজা থেকে সরে দাঁড়ালেন। জি, ঢুকতে অবশ্যই দিব, কিন্তু এতগুলো মানুষ বসতে দেওয়ার মতো আসবাব হবে কিনা তাই ভাবছিলাম। নো টেনশন, উই উইল ম্যানেজ। বসার ঘর ভর্তি মানুষ, যে যেখানে পেরেছে বসে গেছে। নিশির বাবা একটি চেয়ারে গুটি গুটি হয়ে চোখে বিরাট প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে বসে আছে। জি, কিছু না মনে করলে বলবেন প্লিজ, এসবের মানে কি? আমি ঠিক বুঝতে পারছি না। কিছু মনে করব কেন, বলবো বলেই তো এসেছি। আজ আপনার মেয়ের বিয়ে। হোয়াট? নিশির বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বলে কি, তার মেয়ের বিয়ে, অথচ সে জানে না আর পাত্রই বা কে? নিশির বাবা গম্ভীর মুখে বললেন, মানে কি আমার মেয়ের বিয়ে অথচ আমি জানি না? হ্যাঁ, জানেন না, এখন জানলেন। শুনলাম মেয়ের জন্য পাত্র খুঁজছেন। ছেলে আমাদের 1 নম্বর। এই বিয়ের সম্বন্ধের জন্য 2 মিনিটও লেট করা যায় না, তাই সকাল সকাল পুরো পল্টন নিয়ে চলে এলাম। খুব ভালো কথা। যদি 2 মিনিটও ওয়েট না করা যায় তাহলে ওয়েট করা উচিতও নয়। অনুচিত কাজ করা আরো বেশি অনুচিত। সেই হিসেবে আরিফ সাহেব খুব ভালো কাজ করেছে। তরিকুল রহমানের নিজেরও খুশিতে গদগদ হওয়া উচিত। তার মেয়ের জন্য কেউ বাড়ি বয়ে পুরো পল্টন নিয়ে হাজির হয়েছে, কিন্তু তিনি খুবই বিমর্ষ হয়ে বসে আছেন। তার বিমর্ষতার প্রধান কারণ হলো নিশি। সে দৃঢ় কণ্ঠে বলে দিয়েছে দ্বিতীয়বার বিয়ের কথা উঠলে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। ব্যাপারটা তাকে বড্ড ভাবাচ্ছে। একমাত্র মেয়ে বিয়ের ভয়ে পালিয়ে গেছে, ব্যাপারটা বড্ড বাজে দেখায়। তাছাড়া এই রিস্কটাও তিনি নিতে চাচ্ছেন না। আবার আরিফ চৌধুরীর কথা মতো 1 নাম্বার ছেলেটাকেও হাতছাড়া করতে চাইছেন না। সরি আরিফ সাহেব, বিয়েটা সম্ভব না। কিন্তু কেন? আমার মেয়ে রাজি নয়। আপনি ওকে আগে জিজ্ঞেস তো করুন, আর পাত্রের নামটা শুনুন। মাফ করবেন, সে রিস্ক আমি নিতে চাচ্ছি না। আর বিয়ে যেহেতু হচ্ছে না, সেহেতু পাত্রকে সেটা শোনায় আফসোস বাড়ানোর প্রশ্নই আসে না। আরিফ সাহেব পড়লেন বিপদে। এ তো মহা সমস্যা। তিনি তার পুত্র মহোদয়কে বেশ ভালোভাবে জানে। এই রিজেকশনের কথা শুনে সে যে তার পুরো পল্টনের লাইক পৃথিবী থেকে রিজেক্ট করে দিতে পারে তা সম্পর্কে তিনি সচেতন, এবং তার প্রবাবিলিটি ব্যাপক। যেভাবেই হোক বউ তো নিয়ে যেতেই হবে। অনেক মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে। নিশির মনে হচ্ছে সে কোনো এক মেলার মাঝখানে শটান শুয়ে ঘুমিয়ে আছে। ব্যাপারটা কি আদৌ সত্য না স্বপ্ন তা বোঝার জন্য তাকে চোখ খুলে তাকাতে হবে। কিন্তু সমস্যা হলো তার কিছুতেই চোখ খুলতে ইচ্ছা করছে না। এত সকালে ঘরের মধ্যে মেলার উদ্ভব কি করে হতে পারে তাও সে ভেবে পাচ্ছে না। তাই অবশেষে সে চোখ মেলে তাকালো। না, তার রুম সব ঠিক আছে, কোনো মানুষের টিকিও দেখা যাচ্ছে না, তবে কণ্ঠ ঠিকই শুনতে পাচ্ছে। ব্যাপারটা কি? অদম্য কৌতূহল নিয়ে নিশি রুমের বাইরে পা রাখলো, আর পা রাখতে ভেবাচাকা খেয়ে গেল। এ কি অবস্থা! সোফায় হাতল
সিঁড়ি, চেয়ার, এমনকি ফ্লোরেও বাদ যায়নি, সব জায়গায় মানুষের ছড়াছড়ি। অবাক চোখে এদিক ওদিক তাকিয়ে আরিফ সাহেবকে দেখে আরো অবাক হলো সে। কি হচ্ছে এসব? বাবা, এসব কি? নিশির ডাকে সবাই তার দিকে ফিরে তাকালো, এমনভাবে তাকিয়ে আছে যেন নিশির এখানে আসাটা কারোরই প্রত্যাশিত নয়। সে উটকো এক ঝামেলা। নিশির বাবা চেয়ার ছেড়ে তড়িহড়ি করে মেয়ের সামনে দাঁড়ালো। মেয়ে তাকে ভুল বুঝবে সেটা তো হতে দেওয়া যায় না। নিশুমা, ওনারা তোর বিয়েতে কথা বলতে আসছেন, কিন্তু আমি মানা করে দিয়েছি। এতজন মিলে বিয়ের কথা বলতে এসেছেন? আর আরিফ আঙ্কেল কেন? আরে ওরা হলো জনগণ, আরিফ সাহেবের পল্টন। দাওয়াত খেতে এসেছে, বিয়ের কথা বলতে এসেছেন মূলত আরিফ সাহেব। কথাটা শুনে নিশির চোখ চকচক করে উঠল। নিশ্চয় নিলয় আর তার বিয়ে। উফ, অবশেষে বিয়ের কথাটা আসলো তাদের। কিন্তু বাবার বলা পরের কথাটা শুনে নিশি তার খুশিটা ধরে রাখতে পারলো না। ছেলে নাকি 1 নম্বর, কিন্তু আমি মানা করে দিয়েছি। তুই যখন মানা করেছিস তাহলে নাই। তুই এবার খুশি তো মা? বাবার কথা শুনে নিশির ইচ্ছা করছে ছাদ থেকে লাফিয়ে পড়তে। ইস, আমার বাবাটা তো বেশি বুঝে কেন? যখন বিয়ে করতে চাইনি তখন ওর ভাবসাব দেখে মনে হলো পারলে এখনই বিয়ে দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। আর যখন এখন আমি নিজেই বিয়ে করতে চাইছি তখন বলছে বিয়ে করতে চায় না। হোয়াট দ্য হেল! আরিফ সাহেব ভীষণ চিন্তিত, তার সাথে চিন্তিত পুরো পল্টন। নিলয়ের সাথে এর মধ্যে কথা হয়ে গেছে। সে না বোধক কোনো শব্দ শুনতে চায় না। হয় বউ আনবে, নয় সে বউ তুলে আনবে, আর সব ভেঙে চুরমার করে ফেলবে। ব্যাস, এই চুরমার যে জিনিস নয়, মানুষ চুরমার, তা বুঝতে আরিফ সাহেবের দুবার ভাবতে হয়নি। তিনিও সিদ্ধান্ত নিয়েছেন, পুত্রবধূ না নিয়ে সে এখান থেকে 1 পাও নড়বেন না। দরকার পড়লে এখানেই বুড়ো হয়ে যাবেন, তবুও তিনি সরছেন না। যা করার করে নাও, হু কেয়ার্স। নিলয়ের রাগের সামনা হওয়ার থেকে এখানে বসে বসে বুড়ো হয়ে যাওয়া অনেক ভালো। নিশি মন খারাপ করে বসে আছে। বাবাকে নাচতে নাচতে বিয়ে করব বলাটা অবশ্যই ভেবাপয়নার সামিল। এটা তার পক্ষে সম্ভব না। আবার নিলয়ের সাথে বিয়ে চান্সটা হারাতে চাচ্ছে না। কি হবে তার? এদিকে তরিকুল রহমানও চুপচাপ বসে আছেন। এই 1 নম্বর ছেলেটাকে মেয়ের জামাই বানাতে পারলেন না। এই দুঃখের চেয়ে 1 নম্বর ছেলেটা যে অন্য মেয়ের বাপের মেয়ে জামাই হবে, সেই কষ্টটা তার প্রকট। কিন্তু সে হেল্পলেস। মেয়েকে তো আর ধরে বেঁধে বিয়ে দিতে পারবেন না। সমস্যা, একেই বলে চরম সমস্যা। নিশি বসে বসে দাঁত দিয়ে নখ খুঁটছে। তরিকুল রহমান ক্রমাগত চশমা গ্লাস পরিষ্কার করছেন। দুজনের মনটাই ভীষণ খারাপ। বিজ্ঞানীরা যদি মনের কথা জানতে কোনো যন্ত্র আবিষ্কার করতেন তাহলে এই সমস্যার সমাধানটা হয়ে যেত খুব সহজেই, কিন্তু তা যেহেতু হয়নি, অতএব এই সমস্যার সমাধানও দুষ্কর। আরিফ সাহেব একের পর এক গ্লাস ফাঁকা করে দিচ্ছেন। উনি বুঝে উঠতে পারছেন না ব্যাপারটা ঠিক কোন দিকে এগোচ্ছে। এমন সময় থমথমে অবস্থায় হঠাৎই কলিং বেল বেজে উঠলো। এমন একটা পরিস্থিতিতে কলিং বেজের শব্দটা বড়ই বেমানান লাগছে। ভূতের রাজ্যে দোয়া দুরুদ টাইপ। সবাই এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে আছে। কেউ দরজা খুলছে না, আসলে খোলার ইচ্ছা যাচ্ছে না। এই অস্বস্তিকর পরিবেশে কেউ আর নতুন অতিথি নিতে রাজি নয়। কিন্তু দরজার ওপারের ব্যক্তি তাদের এই অনুভূতি মানতে নারাজ। সে ক্রমাগত কলিং বেলে ঝড় তুলে যাচ্ছে। অবশেষে নিশির বাড়ির কাজের মহিলাটি হেলে দুলে গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথে ভেতরে প্রবেশ করলো 2 জন ছেলে। তাদের মধ্যে একজন নিলয় আর অন্যজন রেদওয়ান। সবার দিকে তাকিয়ে এক ফালেই সৌজন্যসূচক হাসি ছুড়ে দিলেও কেউ তো রিটার্ন করলো না, তা ভদ্রতার খাতিরেও না। হাসির বদলে রিটার্ন করলো 2-3 ডজন বিস্ময় মাখা চোখ। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? তরিকুল রহমানের উদ্দেশ্যে নিলয়ের বাবা কথাটা যেন তরিকুল রহমানকে অবাকের চরম সীমায় পৌঁছে দিল। একটা অপরিচিত ছেলে তাকে বাবা ডাকছে, ব্যাপারটা যথেষ্ট ভাবনা। তার যতটুকু মনে পড়ে, নিশির মার সাথে বিয়ে হওয়ার 1 বছর পরে নিশি জন্ম দেয়, আর নিশির মা মারা যায়। সো ছেলে সন্তানে তো প্রশ্নই আসে না। তাছাড়া তার কোনো পরকীয়া প্রেমও ছিল না। তাহলে এই পুত্র সন্তানের জনক সে কিভাবে হলো? হাউ? তার হাজারো প্রশ্নমাখা ঘোলাটে দৃষ্টিকে উপেক্ষা করে আরিফ সাহেব বলে উঠলেন, নিলয়, তুই এখানে? বাবা, যথেষ্ট কারণে এখানে এসেছি। তরিকুল রহমান আবারও অবাক হলেন। ছেলেটা আরিফ সাহেবকেও বাবা বলছে, কাহিনীটা কি? আর ছেলেটা আরিফ সাহেবের হলে তাকে বাবা কেন ডাকছে? তুমি আমাকে চেনো? চিনবো না কেন? আমার বউয়ের বাবা আপনি, শ্বশুর মশাই। শ্বশুরকে না চিনলে চলবে? বউ? এবার তরিকুল রহমানের চোখ বেরিয়ে আসার উপক্রম। সাথে উপস্থিত সবার শুধু রেদওয়ান মুচকি হেসে চলেছে। তরিকুল রহমান বেশ চিন্তায় পড়লেন। বলে কি, বউ? কিসের বউ? আর সেই বা তার বউয়ের বাপ হতে যাবে কেন? মানে কি বুঝতে চাচ্ছ তুমি? আর তোমার বউ বা কে? আপনার মেয়েই তো আমার বউ, মিসেস নিশি নিলয় চৌধুরী।
আরিফ চৌধুরী পুত্রবধূ। কি? তরিকুল ইসলাম অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। তার মেয়ে বিয়ে করে নিয়েছে। ভাবা যায়। এদিকে নিশির গলা শুকিয়ে যাওয়ার উপক্রম। নিলয় যে অ্যাকচুয়ালি কি করতে চাইছে সে বুঝতে পারছে না। আমার মেয়ে প্রমাণ কি? প্রমাণ আপনার মেয়ে। এখন হয়তো ভয়ে কিছু বলবে না। আমি আপনার একটা ভিডিও দেখাতে চাই, তাতে আপনার সন্দেহ ঘুচে যাবে। কথাটা বলে নিলয় একটা ডিভিডি চালিয়ে দিল। সবাই আগ্রহের সাথে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কি এমন দেখাবে নিলয় কে জানে। একটু পরই পর্দায় ভেসে উঠলো নিশির মুখ। ভিডিওটা 2 মিনিটের, যেখানে নিশি রেস্টুরেন্টে দাঁড়িয়ে ফাহিনকে বলছে যে নিলয় ইজ মাই হাজব্যান্ড। ভিডিওটা দেখে তরিকুল রহমান নির্বাক, নিশি অবাক। নিলয় ভিডিওটাকে যে অ্যাঙ্গেলে এবং যেভাবে এডিট করেছে তাতে পরিস্থিতি বোঝা দুষ্কর। আরিফ চৌধুরী মুখে খুশি খুশি ভাব। তিনি বেশ বুঝতে পারছেন তার ছেলে ঢপ মারছে। এটা ওর ছোটবেলার অভ্যাস। এবার তারিকুল রহমান যাবে কই? বউ তো এবার দিতেই হবে। আজ নিশির বিয়ে। বুকের ভেতর অজানা এক অনুভূতি দানা বেঁধে চলেছে ক্রমাগত। চারপাশে চেঁচামেচি হইচই, সবই যে তাকেই কেন্দ্র করে। ভাবতে অবাক লাগছে নিশির। ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে চলেছে আজ। হাজারো স্বপ্নগুলো আজ ডানা মেলবে আকাশে। এত আনন্দের মাঝেও চাপা কষ্ট আর ভয় যেন আঁকড়ে ধরেছে নিশিকে। কি হতে চলেছে তার জীবনে? জীবনটা কোন পর্যায়ে পৌঁছাবে কে জানে। বাবার রাজকন্যাটি থেকে অন্যের বাড়ির বউ হয়ে যাচ্ছে সে। সব গল্প, রাগ, অভিমানের সাথী বাবাকে ফেলে যেতে হবে ভাবতেই কান্না পাচ্ছে। তবুও যেতে হবে, এটাই যে নিয়ম, এটাই যে বাস্তবতা। নিলয়ের গাঁজাখুরি যুক্তি আর প্ল্যান তরিকুল রহমান বেশ বুঝতে পেরে গিয়েছেন। ফাহিন তরিকুল রহমানকে ফোন করে আগেই সবটাই বলেছিল। প্রথমে রাগ হলো মেয়ের খুশির জন্য, নিজের রাগকে মাটি চাপা দিয়েছেন। সব কিছু জানার পরও এত ড্রামা শুধু তার মেয়ের রিয়াকশন দেখার জন্য। কিন্তু অবশেষে ছেলে মেয়েদের অস্বস্তিতে না ফেলে চেপে গেছেন বিষয়টা। মেয়ে তার কথা লুকাতে শিখে গেছে, কারোর জন্য ভালোবাসাটা আগলে রাখতে শিখে গেছে ভেবে শুধু মুচকি হেসেছিলেন তিনি। নিলয়কে আর কোনো ফালতু যুক্তি দেখানোর সুযোগ না দিয়েই বিয়ের ব্যাপারটা সেরে নিয়েছেন তিনি। মেয়ের ভালো থাকার উপর আর কিছু হতে পারে না, কিচ্ছুটি না। নিলয় ঘরে ক্রমাগত পায়চারি করছে। বর বেশে অসম্ভব সুন্দর লাগছে তাকে, কিন্তু সেদিকে মশাইয়ের খেয়াল থাকলে তো। তার খেয়াল তো আটকে আছে কখন নিশির কাছে যাবে তার উপর। তার ভালোবাসাটাকে আজ নিজের করে পেতে চলেছে। ভাবতেই শরীর কেঁপে উঠছে নিলয়ের। এই মেয়েটাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছে সে। কখনো জোকারদের মতো আচরণ, তো কখনো হিরোগিরি। সবকিছু তো আজকের দিনটার জন্যই। বাসর ঘরে বসে আছে নিশি। বিয়েটা হয়ে গেল শেষ পর্যন্ত। বিয়েতে নিলয় যে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তা নিশি না তাকিয়েই বুঝতে পেরেছে। আর নিলয়ের বন্ধুদের পিঞ্চ করে বলা কথাগুলো কানে এসেছে নিশি। লজ্জায় লাল টমেটো হয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসেছিল সে। নিলয়কে দেখার অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও নিলয়ের বন্ধু আর নিশির বান্ধবীদের জন্য সেই ইচ্ছে দমন করতে হয়েছে তাকে। একটু পরেই দরজা খোলে নিলয়, তারপর ঘরে পা রাখলো। নিলয়ের পায়ের শব্দেই নিশি লজ্জা, অজানা ভয়, আনন্দে যেন কুকড়ে গেল। কি অদ্ভুত ফিলিংস। নিলয় নিশির পাশে বসেই বলে উঠল, নিশু শাড়িটা চেঞ্জ করে হালকা কোনো শাড়ি পরে ফ্রেশ হয়ে নাও। নিলয়ের কথায় নিশি হালকা মাথা নেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সত্যিই তো অনেক টায়ার্ড। এই ভারী শাড়ি পরে এই জীবনটা বেরিয়ে আসার উপক্রম। শাড়ি নাকি আস্ত পাহাড় কে জানে। নিশি ড্রেসটা চেঞ্জ করে একদম শাওয়ার নিয়েই বের হলো। শরীরটা কেমন হালকা হালকা লাগছে। ওয়াশরুমের দরজা খুলে বাইরে পা রাখতেই এক টানে নিশিকে কোলে তুলে নিল নিলয়। নিশি প্রথম দফায় ভয় পেয়ে গেলেও পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। এতক্ষণে নিলয়ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। নীল রঙের একটা সুতি পাঞ্জাবি তার পরনে, ফর্সা গায়ে যেন নীল রংটা খেলে গেছে। নিশিকে কোলে তুলে নিয়েই সোফায় বসে পড়ল নিলয়। নিশির দৃষ্টি শুধু নিলয়ের মুখের উপর। আশেপাশে কি হচ্ছে তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েই আছে। নিলয়ের ডাকে নিশির ঘোর কাটলো। একটু নড়ে চড়ে বসে আবারও নিলয়ের দিকে তাকালো। কি হলো? হা করো। হ্যাঁ, কেন করব? ম্যাডাম, খেতে হলে তো হা করতেই হবে। এতক্ষণে নিশি খেয়াল করে দেখলো টি টেবিলে খাবার রাখা। খাবার দেখে মনে পড়লো আজ সারাদিন সে কিছুই খায়নি। আসলে টেনশনেই খেতে পারেনি। এত টেনশনে খাওয়া যায় নাকি? কি হলো? হা করো। আপনি কি করে জানলেন আমার ক্ষুধা লেগেছে? কারণ আমি আমার বউকে খুব ভালো করে চিনি। সে আজ খেতে পারবে না তাও আমার জানা। এবার ঝটপট খেয়ে নাও। রাত তো চলেই গেল বেবি। লোক 12টা 30 বাজে। ফাস্ট ফাস্ট, তোমাকে আরও অনেক কিছু খাওয়ানোর বাকি আছে। আপনি চুপ করুন তো, যত সব বাজে কথা। আচ্ছা, আপনি খেয়েছেন তো?
জি ম্যাডাম, আমি খেয়েছি। আপনার বরাবর না খেয়ে থাকতে পারে না। নিলয়ের মুখে বর কথাটা যেন নিশির বুকে দোলা দিয়ে গেল। হ্যাঁ, এই কিউট করে ছেলেটা ওর স্বামী। ভাবা যায়, হাজারটা মেয়ে যার জন্য পাগল, আজ সেই ছেলেটা ওর নিজের সম্পত্তি। শুধুই তার, শুধু এবং শুধুই তার। নিলয়ের কোলে বসে বাচ্চাদের মতো খাচ্ছে নিশি, আর নিলয় মুচকি মুচকি হাসছে। হাসছেন কেন? না, ভাবছি আমার বাচ্চাদের মা হিসেবে তোমাকে কেমন দেখাবে। এমনি তো তোমাকেই বাচ্চা বাচ্চা লাগে, হট অ্যান্ড সেক্সি বাচ্চা। আপনি বাচ্চা না মানে কয় বাচ্চার কথা ভাবছেন আপনি? বেশি না, এই তো 10-12টা। তুমি বললে এর থেকেও বেশি নিতে পারি। আই হ্যাভ নো প্রবলেম। নিলয়ের কথাটা কানে আসতেই নিশি যেন ভীষণ খেলো। কি 12টা? পাগল নাকি? একদম পাগল। তোমার প্রেমে পাগলামির লাস্ট স্টেজে চলে গেছি গো। খাওয়ানো শেষ করে নিশির মুখ মুছে দিয়ে প্লেটটা সরিয়ে রেখে আবারও নিশির সামনে এসে দাঁড়ালো। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কথাটা শুনে মুচকি হেসে নিশিকে আবারও কোলে তুলে নিল নিলয়। কানে কানে ফিসফিসিয়ে বলে উঠলো, বাংলাদেশের প্রোডাকশনটা আর একটু বাড়িয়ে দিই, কি বলো? আজ ওদের ভালোবাসার পূর্ণতা পাবে। হাজারো টেনশনে পাহাড়কে দূরে সরিয়ে আজ ভাসবে ভালোবাসার গহীন সাগরে। বেঁচে থাকুক ভালোবাসাগুলো এভাবেই, ওরা ওদের কাজ করুক, আমরা বিদায় হই। কি দরকার কাবাবে হাড্ডি হওয়ার?